আচ্ছা, তো আমরা যেটা যে কোনো ক্লাসের ক্ষেত্রে আমরা তো প্রথমে যেটা করেছিলাম আমরা হচ্ছে অনসাইট পার্ট 1 এর কাজটা কমপ্লিট করেছিলাম। অনসাইট পার্ট 1 বলতে একদম শুরুতে আমাদের যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। গতকাল আমি একটা আসলে খুব ভালো একটা আহ, যেমন কিওয়ার্ড খুঁজতে খুঁজতে ধরেন একটা কিওয়ার্ড পেলাম। আপনারা হচ্ছে এরকম দেখেন, এই যে অল ইন টাইটেলের মধ্যে মেবি থাকতে পারে, এই যে লোন, এইটা দিয়ে মেবি দেখছিলাম, এই যে এই সাইটটা। ওকে, তো আপনার কিওয়ার্ড খুঁজতে খুঁজতে এমন অনেক ভালো কিওয়ার্ড পাবেন। দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু সেই জেনারেট প্রেস থিম দিয়েই তৈরি করা সাইট, এবং খুব কম সময়ের মধ্যে সাইটটা অনেক ভালো করতেছে। এবং সে জেনারেট প্রেসের খুব আহামরি কোনো কাজও করে নাই, থিমগুলো ওভাবে ইয়ে করে নাই। কারণ যে কোনো সাইট আসলে কোন থিম দিয়ে তৈরি সেটা আমরা বলেছিলাম যে ডাব্লিউপি থিম ডিটেক্টর দিয়েই আপনারা চেক করতে পারবেন, এবং এগুলো নর্মালি তাকালেও বোঝা যায় যে কোন থিম দিয়ে তৈরি করা। তো এই সাইটটা খুব কম সময়ের মধ্যে খুবই ভালো কাজ করতেছে, কারণ সে অনেক ইজি ইজি কিওয়ার্ড নিয়ে আসলে মাঠে নামছে। সো যে বিভিন্ন গার্ডেনিং এর মতো টপিকস, মানে বিভিন্ন জিনিস আসলে যেগুলো গার্ডেনিং এ ঘাস টাস কাটার জন্য যেগুলো দরকার হয়, এবং প্রোডাক্টগুলোর প্রাইসও দেখলাম অনেক, এগুলো নিয়ে কাজ করতেছে। এবং এরকম একটা সাইট কোনো কিছু ওভাবে নাই, সুন্দর করে গোছালো, তারপর অনেক ভালো। এই যে বললাম যে জেনেট পেসের ফ্রি থিম নিয়ে কাজ করতেছে, এবং সাইটটা উবার সাজেস্টে দিয়ে দেখলাম যে অনেক ভালো কাজ করতেছে এটা। তো যাই হোক, এগুলো আমরা দেখবো। আমরা আগে আমাদের সাইট, যেটা বললাম যে যে কোনো সাইট আমরা যদি তৈরি করার পরে চাই এটাকে ডিলিট করে ফেলতে, আমরা ডিলিট করে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দেই। ডিলিট করার জন্য আমাদেরকে আবার ওই যে যেখান থেকে আমরা ইনস্টল করেছিলাম, কোথা থেকে ইনস্টল করছিলাম, যে সফটাকিউলাস সফটওয়্যারের মধ্যে সফটাকিউলাস নামক যে আমাদের একটা অ্যাপস আছে, সফটওয়্যারের মধ্যে সফটাকিউলাস যেখান থেকে ইনস্টল করেছিলাম, ডিলিট করার জন্য আমাদের আবার কি সেখানেই আসলে যেতে হয়। তো আমরা সেখান থেকে সাইটটাকে তৈরি করেছিলাম, আবার টোটালি ভ্যানিশ করে দিচ্ছে, কারণ আমরা যেহেতু আবার নতুন করে এটাকে একটু ইয়ে করে আমাদের থিম কাস্টমাইজেশন ওটা দেখবো। তো যে ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশন থাকে, ডিলিটে যে ক্লিক করে দেন আমরা এদিক থেকে এই যে ক্রস অপশন, ক্রসে ক্লিক করব, যে উইকি বাংলা ডট নেট যেটা আমাদের তৈরি করা ছিল সেটাকে আমরা কি করে দিচ্ছি, ভ্যানিশ করে দিচ্ছি। এরপর রিমুভ ইনস্টলেশন। ওকে, এরপর আমরা এই যে রিমুভ অলরেডি হয়ে গেছে। রিটার্ন টু ওভারভিউ এ যদি যাই, তাহলে আমরা আর আমাদের ওই সাইটটাকে কি দেখবেন আর খুঁজে পাবো না, যে সাইটটা এখানে আমাদের ছিল, আমরা এই যে দেখতেছিলাম যেভাবে। দেখেন এখন যদি রিলোড দেই এই সাইটটা দেখবো নাই টোটালি, কারণ এই সাইট তো ডোমেইন হোস্টিং দিয়ে তৈরি করেছিলাম, বাট টোটালি সি প্যানেলের মধ্যে সার্ভার থেকে তো সাইট ডিলিট করে দিয়েছি, যার কারণে এটা নাই। তো যাই হোক, আমরা হচ্ছে এই সাথে একটু রিভিউও করে যাই। প্রথম ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম, একদম সর্বপ্রথম আমরা এই সি প্যানেলে এসেই আমাদের সাইটটাকে ডোমেন হোস্টিং কেনার পরে তৈরি করেছিলাম, যেটা আমাদের এদিকে অলরেডি সেই জিনিসটার পোস্টও মেবি আমাদের দেয়া আছে। তো সেই জায়গায় গিয়ে আমি আজকে কথা কম বলবো, কাজ দ্রুত করব, যাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই আগের বিষয়টাকে কি করে ফেলতে পারি, পার করে চলে যেতে পারি। এরপরে আমরা হয়তো নেক্সট টপিকস নিয়ে অনেক সুন্দর করে বুঝবো এবং অনেক ডিটেলসে কথা বলবো। ওকে, তো যাই হোক, আমি আগে যেটা করি অনসাইট পার্ট 1 এর ওইখানে যাই। এই যে অনসাইট পার্ট 1 তো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম। ডোমেন হোস্টিং কেনার পরে ধরেন আপনি হচ্ছে এখন গার্ডেনিং ওই টপিকস নিয়ে কাজ করবেন। সো এই যে যেটার নাম মোয়ার, সো মোয়ার নিয়ে কাজ করলে আপনি মোয়ার বা কোনো একটা টপিকস নিয়ে কি করলেন, সাইট তৈরি করলেন, সেখানে সেই টাইপের কন্টেন্ট এই যে দিতে থাকলেন। তো সেই রিলেভেন্ট তো আমাদের ডোমেন হোস্টিং ধরে নিয়েছি, নেওয়ার পরে এই যে এভাবে সাইটটা তো তৈরি করতে হয়। তো যে সাইট তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হয়, ডোমেন হোস্টিং কিনে আমাদের যে সি প্যানেলে লগ ইন করতে হয়। সি প্যানেলে লগ ইন করার জন্য আমরা জানি যে কি করতে হয়, ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল, এরপরে আমাদের মেইলের মধ্যে যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা সি প্যানেলে লগ ইন করেছি। তো সি প্যানেলে লগ ইন করার পরে প্রথম আমরা এই যে প্রথম কাজটা করব, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, বা এক কথায় সাইট তৈরি করা, সহজ বাংলা ভাষায় যদি বলি। তো এটা সাইট তৈরি করার জন্য আমরা জানি আমাদের কোথায় যেতে হবে, সেই
cPanel সফটওয়্যারের মধ্যে সফটাকিউলাস অ্যাপ ইনস্টলার, সেখানে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা কোথায়, বাম পাশে যে ব্লগস, সেখান থেকে কি ওয়ার্ডপ্রেস, এখান থেকে এই যে আমরা জাস্ট ইনস্টলে চলে যাব। আর বলেছিলাম যে এখান থেকে একদম লেটেস্ট যে ভার্সন সেটাই রাখতেছি। আর এখান থেকে আমাদের যেহেতু এসএসএল কেনা আছে, এই জন্য আমরা ডাব্লিউ ছাড়া এসএসএল ভার্সনটাই নিচ্ছি। এরপর আমাদের ডোমেন নাম, আর যদি এখানে কিছু থাকে তাহলে কি রেখে দিব নাকি মুছে দিব? মুছে দিব। জি, মুছে দিব, একটানে মুছে দিব, কারণ আমরা কোনো ডিরেক্টরির মধ্যে আমাদের সাইটটাকে তৈরি করব না, আমরা টোটাল সার্ভারের মধ্যে থেকেই। আর এখানে কি হবে কেউ বলতে পারবেন? যে সাইট নেম, যেমন এটার সাথে যদি উদাহরণ দেই, যেমন সাইট নেমের এই যে এখানে দেখেন আমরা কার্জার নিলে দেখাচ্ছে মোর অন দা লোন, এরপরে দেখেন ফর এ কি মোর হু লাভস দা লোন। ওকে, মানে ওই যে সাইটের যে নাম আর ট্যাগলাইন, এই যে সাইটের নাম আর এরপরে ওর ওইভাবে করে। তো আমরা আমাদের সাইটের জন্য প্রথম আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের সাইটের নেম হবে মাই ব্লগের জায়গায় আমরা দিব আমাদের সাইটের নাম কি উইকি বাংলা, সো উইকি বাংলাটা দিব, এবং এটা বলেছি কি হিউম্যান ফরম্যাটে। এরপরে এখানে আমরা হচ্ছে, যেহেতু এখানে আমরা বিভিন্ন টপিকস নিয়ে দ্য আলটিমেট, এই যে আমরা দিব দ্য আলটিমেট বাংলাদেশি এনসাইক্লোপিডিয়া, এটা ওই যে বিজনেসের জন্য একটা যে স্লোগান থাকে সেটা আর কি। যেমন আমরা এদিক থেকে আরো কিছু সাইট নিয়ে কথা বলেছিলাম, ওই যে সাইটের এখানে গেলে ওই যে সাইটের নাম দ্য ফ্যামিলি নিড, আর এরপরে কি ইওর নিড আওয়ার ডিড, এটা হচ্ছে স্লোগান। তো আমরাও এভাবে সেই জিনিসটা এখানে দিয়ে নিলাম। সো দেওয়ার পরে এরপরে আমরা এখানে কি করব, ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেমে তো বলেছিলাম যে অ্যাডমিন থাকে, অ্যাডমিনকে আমরা চেঞ্জ করে দিব। আমরা ধরেন ইউজার এটা দিলাম, আর পাসওয়ার্ডটা হাইড করে দিয়ে আমরা একটা ভালো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। গ্রিন হওয়া মানে এটা স্ট্রং হয়েছে। এরপর বাকি এদিকে যা আছে তাই থাকবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরপরে কোনো একটা থিম এদিক থেকে সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন। এখানে মেইলটার ক্ষেত্রে আমরা আমাদের পার্সোনাল একটা মেইল দিব, যে কোনো টাইপের আপডেট হলে আমাদের এখানে যাবে। এরপর ইনস্টলে ক্লিক করলে আমাদের প্রথম কাজটা আসলে এখন শেষ হয়ে যাবে, এটা অবশ্যই ইনস্টল হচ্ছে, একটু টাইম দেই। ওকে, আমাদের সাইট অলরেডি তৈরি হয়ে গেছে, এই যে wikibangla.net, যে সাইটটা আমরা এদিক থেকে গিয়ে কি করতে পারবো, দেখতে পাবো। দেখেন এটা আমাদের হচ্ছে একটা সাইট। ওকে, তো এই সাইটটা তো আর এভাবে আমরা রাখবো না, এটাকে কি করব, সুন্দর করে আমরা সাজাবো বা অপটিমাইজ করব। তো আমাদের প্রথম কাজটা শেষ, যেটা আমরা অনসাইট পার্ট 1 এ দেখেছিলাম। এরপরে ডিসকারেজ ইন্ডেক্সিং, ওই যে যেন ইন্ডেক্স করতে না পারে, এই জন্য আমরা সেটাকে কি করব, আমাদের সাইটের মধ্যে তো আগে লগইন করতে হবে। আর সাইটে লগইন কিভাবে করতে হয় এটা অলরেডি বলে দিয়েছে, আমরা আগেও জানি যে সাইটের নেম স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন, এর পরের ড্যাশ দিলেও হবে না দিলেও হবে। এরপরে আইডি পাসওয়ার্ড চাবে, আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এখন যেহেতু সিপ্যানে লগইন অটোমেটিক্যালি আসলে আমাদের এখানে লগইন তো হয়েই যাবে। বা আমরা এখানে যদি যাই, এখানে আমরা কি করব, স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন, বা এই যে দেখেন সাইট অলরেডি কি লগইন হয়ে আছে। তো আমরা এটাকে কেটে দেই, এখানে তো আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের লগইন করতে হবে, যে আইডি পাসওয়ার্ডটা আমরা সিপ্যানেলের মধ্যে দিয়েছি। লগইন করার পরে আমরা বলেছি 2 নাম্বার কাজই হচ্ছে ডিসকারেজ করে দেয়া। সো আমরা ডিসকারেজ করার জন্য কোথায় যাব কেউ বলতে পারবেন? সেটিং এর মধ্যে রিডিং। জি, সেটিংস এর মধ্যে আমরা যাব হচ্ছে রিডিং, এই যে রিডিং থেকে জাস্ট দেন মানে গুগল বা আদার সার্চ ইঞ্জিন যেন আমাদেরকে ইন্ডেক্সিং এ নিতে না পারে, মানে তার লিস্টে যেন আমাদের সাইটটাকে নথিভুক্ত করতে না পারে, আমরা এটাকে লুকায় রাখবো। কারণ আমরা আগে সাইটটাকে সুন্দর করে সবকিছু যে যা যা করতেছি অপটিমাইজ করব, 2-4টা আর্টিকেল পাবলিশ করব, দেন আমরা ইন্ডেক্সিং এ দিব। তো এরপরে কি করব, ডিসকারেজে ক্লিক করে দিব, এরপরে সেভ চেঞ্জেস। ওকে, তো আমরা এটাকে কি করে ফেলেছি, সার্চ ইঞ্জিন থেকে ডিসকারেজ করে দিয়েছি। এরপরে হচ্ছে থিম ইনস্টলেশন। থিমের মধ্যে আমরা জানি যে ফ্রি থিমের দিকে আমরা বলেছি জেনারেট প্রেস, এবং হচ্ছে আপনার আরেকটা যেটা আপনার হচ্ছে অ্যাস্ট্রা, এই দুইটা থিম ভালো। জেনারেট প্রেসকে নিঃসন্দেহে নিয়ে
কাজ করতে পারেন। সো আমরা থিম ইনস্টলেশনের জন্য কোথায় যাব কেউ বলতে পারবেন? ড্যাশবোর্ডে আসার মানে তো আমরা হোমে ব্যাক আসা। অ্যাপিয়ারেন্সে যাব, জি। আমরা এখন অ্যাপিয়ারেন্সে গিয়ে জাস্ট ডিরেক্ট এখান থেকে থিম বা অ্যাপিয়ারেন্সে ক্লিক করেও যেতে পারতাম। এখান থেকে অ্যাড নিউ, যে ডিফল্ট ভাবে একটা থিম ইনস্টল হয়ে আছে, এখান থেকে আমরা অ্যাড নিউ এ গিয়ে পপুলার ফিচার এই সেই এদিকে যেতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে জেনারেট পেজ অলরেডি চলে আসছিল, এই যে জেনারেট পেজ। সো এটাকে আমরা ইনস্টল করব, সার্ভার থেকে ইনস্টল করে আমাদের সাইটের প্যানেলে আনলাম। এরপর এটাকে আমরা কি করব, অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলেই আমাদের এটা কি হয়ে গেল, এখানে অ্যাক্টিভেট চলে এসেছে। সো আমাদের সাইটের লেআউটটা যদি একটু দেখতে চাই, এখান থেকে ভিজিট সাইটে চলে যাব। ভিজিট সাইটে গেলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটের লেআউটটা শুরুতে কিন্তু ইনস্টল করার পরে এরকম থাকে। এরপরে পারমালিঙ্ক সেটআপ, আমরা জানি পারমালিঙ্ক সেটআপ করতে হবে। আচ্ছা, পারমালিঙ্ক সেটআপের জন্য কোথায় যাব? সেটিং এর মধ্যে জি, সেটিংস থেকে পারমালিঙ্কস। পার্মালিঙ্ক। পারমালিঙ্ক জিনিসটা তো আমরা বুঝি। পারমালিঙ্ক জিনিসটা হচ্ছে এই যে আমাদের আর্টিকেল পাবলিশ করলে, যে কোনো যদি আর্টিকেল কেউ পাবলিশ করে, তাহলে কি হতে হবে দেখেন, আর্টিকেলের মধ্যে এই যে ইউআরএল এর মধ্যে যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমাদের রাখতে হবে। ওকে, তো এই যে আর্টিকেলের যে আমাদের কিওয়ার্ডটা, সেটা কিন্তু দেখেন ইউআরএল এর মধ্যে যেন থাকে, শুরুতে কোনো সাল মাস এগুলো যেন না আসে, কারণ সাইটের পরে যত ফার্স্টে তার মানে বুঝবেন তত ইম্পর্টেন্স জায়গা এগুলো। সো ইম্পর্টেন্ট জায়গাকে তো আর কেউ অপচয় করতে চায় না। সো আমরা এখানে ওই যে সাল মাস যেগুলো ডিফল্ট ভাবে দেখবেন যে আছে, এই যে ডে অ্যান্ড নেম, মানে যে আর্টিকেলই পাবলিশ করেন আপনার তো কিওয়ার্ড বসাবেন তার আগে সাল মাস বসে থাকবে। তো এটা আমরা না দিয়ে এই জন্য কি করব, পোস্ট নেম যেটাই থাক আমরা ডিফল্ট ভাবে পোস্ট নেম করে দিব, যেন আমাদের এটার পরে ডিরেক্ট আমাদের কিওয়ার্ড বসাতে পারি, কোনো সাল মাস এগুলো না আসে। তো সেভ চেঞ্জেস, এরপরে আমরা হচ্ছে এরপর যাব কি অ্যাক্টিভেট অ্যাকিসমেথ। তো আমরা জানি যে অ্যাক্টিভেট অ্যাকিসমেথ এই জিনিসটা কিভাবে করতে হয়। অ্যাকিসমেথ হচ্ছে একটা প্লাগইনস। সো এই প্লাগইনস হচ্ছে আমাদেরকে আগে কি করতে হবে, এটা অলরেডি সাইটে অনেক সময় ইনস্টল থাকেই, শুধু সেটাকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এরপরে ওই যে অ্যাকিসমেতে অ্যাকাউন্ট খুলে পার্সোনাল অ্যাকাউন্ট, সেখান থেকে একটা এপিআই কি আছে সেটাকে নিয়ে এসে আমাদের কি করতে হবে, বসাতে হবে। সো প্লাগইনস থেকে অ্যাড নিউ, এই যে অ্যাকিসমেথ সেটাকে আগে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করে সেটার কি করব, সেটিংসে এই যে গেলাম সেট আপ ইউর অ্যাকিসমেথ অ্যাকাউন্ট, সেখান থেকে ওই যে আমরা এগুলো নিয়ে ডিটেলস কথা বলেছিলাম। তো আজকে আর বেশি কথা বলবো না, জাস্ট অ্যাকিসমেতে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্টে যেতে হবে, সেখান থেকে ওই যে মেইল টেইল দিয়ে আর কি আমরা কোডটা নিয়ে এসে সেই কোডটাকে এখান থেকে বসিয়ে দিব, বা আবার ওই সেটিংসে গিয়ে অ্যাকিসমেথের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি যে এখানে এটা বসায় দিতে হবে আর কি। তো এদিক থেকে ওই যে আমরা বলেছিলাম যে পার্সোনালে যাব, পার্সোনালে গিয়ে আমরা ইয়েটি করে দিব। ওকে, যাই হোক, অ্যাকিসমেথ নিয়ে আমরা অনেক কথা বলেছি, সো এটা নিয়ে আমরা টাইম ওয়েস্ট করব না। আর যে কোনো প্লাগইনসের জন্য আমরা কোথায়, প্লাগইনসে যাব। সো এরপরে হচ্ছে অবশ্য আমাদের একটা প্লাগইনস এখন আমরা অ্যাড করে নিব, সেটা হচ্ছে যে আমরা প্রথমত দেখব যে আমাদের অনেক সময় এখান থেকে যদি আমরা পোস্ট করতে যাই, কারণ নতুন এই থিম আপডেট যেটা হয়েছে, এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে যে দেখেন এখান থেকে আমরা যদি চাই যে কোনো আর্টিকেল পোস্ট করতে গেলে নিউ ভার্সনে আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এটার পাবলিশ করার মানে সিস্টেমটা ভালো না। যেমন নিউ লেআউটের ফেসবুকটা যেমন আসলে থেকে পুরাতনটা ওই যে শুরুর দিকে ভালো লাগতো, সো ওয়ার্ডপ্রেসেও এরকম। এই জন্য আমরা ওই যে ক্লাসিক এডিটর নামক একটা ইনস্টল করে নিব, যেন পোস্ট টোস্ট করা বিষয়টা আসলে বুঝতে একটু ইজি হয়, আমরা ইজিতে পোস্টগুলো পাবলিশ করতে পারি আমাদের সাইটে। একটু লোড নিচ্ছে, এগুলোকে আমরা প্রয়োজনে কেটে দিই।
কেটে দিই। আমরা অবশ্য ওকে, তো এই যে এগুলোতে টাইটেল মাইটেল এগুলো একটু আসলে প্রবলেম হয়, যার কারণে আমরা ডিরেক্ট এখান থেকে এই যে এই জিনিসগুলো একটু প্রবলেমেটিক, মানে দেখতে বুঝতে একটু ইয়ে হয়। এই কারণে আমরা হচ্ছে কি করি, প্লাগইনস থেকে মূলত আমাদের হচ্ছে ক্লাসিক এডিটর নামক প্লাগইনটা অ্যাড করে দেই, যেন এই সিস্টেমে আসলে পোস্ট করার বিষয়গুলো বুঝতে একটু ইজি হয়। এরপর এই যে এটা ক্লাসিক এডিটর ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভেট করে দিব। এতে এই যে আমরা যে সিস্টেমে পোস্ট করব, এই সিস্টেমে যদি ক্লাসিক এডিটরটা নেই, মানে আপডেটেড ভার্সন থাকবে আমাদের ওয়ার্ডপ্রেসের, কিন্তু পোস্ট করার সিস্টেমগুলো একটু ওল্ড, আগে আমরা আসলে যেভাবে দেখতাম সেই সিস্টেমে আসলে দেখা, যার কারণে এখানে পোস্ট করতে গেলে বিষয়গুলো আসলে যে একটু দেখতে আমাদের কাছে একটু ইজিয়ার মনে হয়। এই যে পোস্টের এটিএ কোনো কিছু, এই যে লিঙ্ক আপ টিঙ্ক আপ করা, এই জিনিসগুলো সবগুলো অনেকটা ইজি ফরম্যাট, আমাদের সাথে আগে থেকে যেভাবে অভ্যস্ত সেভাবে। তো যাই হোক, আমরা তো এই কাজগুলো অলরেডি করেছি থিম টিম। আমরা এখন যেটা করব, রিনেম আনক্যাটেগরাইজ ক্যাটাগরি। আমরা জানি যে আনক্যাটেগরাইজ ক্যাটাগরি জিনিসটা কি, যেটা ডিফল্ট ভাবে একটা হয়ে থাকে। সো আমরা এখন সেটাকে কি করব, জাস্ট আমরা ডিলিট করে দিব, রিনেম করব। সো এটা হচ্ছে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরির মধ্যে থাকে, সেখান থেকে যে আন ক্যাটাগরি থেকে আমরা চেঞ্জ করে আমরা যে যে ক্যাটাগরিতে এটার নাম দিতে চাই সেটাতে দিব। আমরা চাচ্ছি এখন এক্সাম্পল টেলিকমে দিতে চাচ্ছি, তাহলে এটার এখানেও আমরা কি লিখব, টেলিকমই লিখবো, এবং সবগুলো ছোট হাতের। এরপরে আপডেট, সেটা রিনেম করা হয়ে গেল। আমরা গো টু ক্যাটাগরি, এখানে ব্যাক আসার জন্য এখানে আরো কয়েকটা ক্যাটাগরি আমরা নতুন করে তৈরি করে নিচ্ছি, কারণ আমরা তো আমাদের সাইটটাকে সাজাবো, যার কারণে দেখতে যেন ভালো দেখা যায়। কারণ নতুন আরো ক্যাটাগরি গুলো দরকার হলে আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করে নিব। পাশাপাশি আমরা এডুকেশন, এডুকেশন দিলাম। ওকে, কিছু ক্যাটাগরি আমরা রিনেম করার পাশাপাশি তৈরি করে নিলাম। আর নিউজ থিম প্লাগইন যেগুলো থাকবে সেগুলো তো ডিলিট করে দিব। কিভাবে করতে হয়, রিমুভ ডিফল্ট ডাব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট, এটাও আমরা জানি। লগিং হাইটস কিভাবে, ওই লগিং হাইট এররটাকে কিভাবে সলভ করব, যে একটা কোড বসিয়ে, সেটাও আমরা দেখেছিলাম। তো অনসাইট পার্ট 1 এর কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে অনসাইট পার্ট 2, অনসাইট পার্ট 2 এর জন্য আমরা শুধুমাত্র কি করব, ইয়োস্ট এসইও নামক যে প্লাগইনটা সেটাকে আমরা ইনস্টল করে নিব, এবং এটার কাজ তো খুবই সীমিত। সেই জিনিসগুলো আমরা ইয়োস্ট এসইও যেটা, এটাকে জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিয়েছিলাম। আচ্ছা ওকে, ওই যে এসইওর যে ইস্যুটা, কারণ আমরা ওই যে ডিসকারেজ করে রেখেছি জন্য দেখাচ্ছে আমরা ইয়োস্টে যে অ্যাড হয়ে গেছে, জেনারেলে কি কি বিষয় সেগুলো নিয়ে কথা বলেছি, যদিও এখানে তো আমাদের ওইভাবে কাজ নাই। শুধুমাত্র যে আমাদের সাইটটাকে গুগল ওয়েবমাস্টার টুলে এসে অ্যাড করতে হবে সেই বিষয়গুলো তো পরে। আর এদিক থেকে তো আমাদের ফিচার টিচারের মধ্যে আমরা জানি যে বিষয়গুলো, সেগুলো ওরকমই। এখানে তো আমাদের ওইভাবে কোনো কাজ নাই, শুধু বোঝার বিষয়। সার্চ অ্যাপিয়ারেন্সেও আমাদের এই মুহূর্তে কোনো কাজ নাই। এরপরে সোশ্যাল, রোবট ডট টিএক্সটি গুলোও তো আমরা পরে আসলে করব। শুধু এখান থেকে ট্যাক্সোনমি আর আর্কাইভস এর কথা বলেছিলাম, যে ওই জিনিসগুলো, ওই যে ক্যাটাগরি গুলোকে আমরা এগুলোকে কি করে দিতে পারি, ডি ইন্ডেক্স করে দিতে পারি। এই যে সার্চ রেজাল্টে যাবে ডিফল্ট ভাবে আছে, এগুলো আমরা ডিসকারেজ করে দিতে পারি, কারণ এগুলো তো আমাদের জন্য কোনো সুবিধাজনক না, উল্টা আরো এই জিনিসগুলো যদি ইয়েতে যায়, ইন্ডেক্সিং এ যায়, আর উল্টা একটু প্রবলেম হতে পারে। সো এই জন্য আমরা এগুলো করে শুধুমাত্র কি করে দিব, সেভ চেঞ্জেস। সেম ভাবে অথর আর্কাইভসেও আমরা কাজটা করি। আর বাকি বিষয়গুলো তো আসলে সবই সেম, এখানে ওভাবে কিছু করার নাই।
সো যাই হোক, ইয়োস্ট এসইওর পার্টটা শেষ হওয়ার পরে এখন আমরা যাব ডিরেক্ট আজকের আমাদের যে মূল ক্লাস। এর আগে যা আপনারা দেখলেন সবই হচ্ছে রিপিটেড বিষয় নিয়ে আমরা কথা বললাম। এখন আসলে আমাদের মূল বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, যেটা আমাদের মূল টপিকস, যে আমাদের থিম কাস্টমাইজেশন ক্লাস। তো থিম কাস্টমাইজেশনের আগে আমরা যদি আমাদের সাইটটাকে দেখে নেই, তো আমরা যতটুকু দেখেছিলাম যে আমাদের সাইট কিন্তু এই যে এইভাবে ছিল। তো সাইটের কিন্তু দেখেন, মানুষের সাইটে যেভাবে কি থাকে, একটা ফেবিকন থাকে, খারাপ বা ভালো যেরকমই হোক আছে, তার একটা লোগো আছে, এবং তার কিছু ক্যাটাগরি দেখেন সে ক্রিয়েট করেছে, তার লোন বা লোন মুভার্স বা ব্লগ কিছু একটা অপশন, বা সে চাইলে যদি আমাদের ব্লেন্ডার হতো, আমরা পার্সোনাল ব্লেন্ডার, সিঙ্গেল সার্ভ, বা ধরেন এক্সাম্পল কিছু ভার্সেস লিখতাম, মানে একটা ভার্সেস আর একটা, এক একজন যেভাবে রাখে, কেউ বাথরুমে সেই হোমের আসলে দরকার নেই, হোম বলতে হোম হোম চাইলে আমরা করতে পারি, এটা হোম ইম্পর্টেন্ট না। সো আমাদের কোনো জিনিস যদি দরকার হতো, বা এদিকে অ্যাবাউট আস এর মধ্যে কোনো কিছু দিতে চাইলে সেই। তো যাই হোক, আমরা একটা সাইট আমাদের এভাবে সুন্দর করে তৈরি করে ফেলবো, বা এর থেকে বেটার করে। তার দেখেন লোগো ফেবিকন। তো আমরা আমাদের যে সাইটটা, এই যে এই কাজগুলো করেছি, করার মাধ্যমে আমরা সাইটটাকে যে একটা অপশনে নিয়ে আসলাম, সেটাকে আজকের ক্লাসে আমরা থিম কাস্টমাইজেশন করব। দেখেন আমাদের এদিক থেকে কিন্তু কোনো আসলে অপশন নাই, ওই যে যে ক্যাটাগরিগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু আসে নাই, বাট তাদের কিন্তু এখানে আসছে। কিভাবে আসে? এইটা ওই থিম কাস্টমাইজেশনের মাধ্যমেই আনতে হয়। কোনো যদি অ্যাবাউট আস পেজে হয়তো তারা নিচে রেখেছে, আমরা চাইলে এই জিনিসগুলোকে উপরেও রাখতে পারি সাইডে। তো এই জিনিসগুলো করার জন্য আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। তাদের আবার কন্টাক্ট আস পেজ আছে, দেখবেন কন্টাক্ট আসে যদি সে ক্লিক করে, কন্টাক্ট আসে ক্লিক করলে যেটা হচ্ছে যে এখানে দেখেন কন্টাক্ট করার জন্য একটা ফর্মও আছে। তো এই জিনিসগুলো এটাকে আমরা আগে করে নেই, এরপরে থিম কাস্টমাইজেশনে নামি। তো এটা করার জন্য আমাদেরকে, আমরা তো ক্যাটাগরি করেছি, পাশাপাশি পেজেও যেতে হবে। তাদেরও যেমন বেশ কিছু পেজ আছে, একটা অ্যাফিলিয়েট সাইটের কিছু পেজের নিয়ম কানুন আছে। অ্যাফিলিয়েট সাইটের সব সাইটের জন্যই কন্টাক্ট আস, বিশেষ করে সব সাইটের জন্যই কন্টাক্ট আস, অ্যাবাউট, অ্যাবাউট বলতে আমাদের সম্পর্কে, বা প্রাইভেসি পলিসি, অ্যাবাউট অনেকেই দেয় দেয় না। তো অ্যাবাউট আস বা অ্যাবাউট, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে কমন যে কোনো টাইপের সাইটের জন্য। বাট অ্যাফিলিয়েট সাইটের জন্য এক্সট্রা ভাবে অ্যাফিলিয়েট ডিসক্লেমার পেজটাও রাখতে হয়। এটার মধ্যে যে এটা আমাদের প্রোডাক্ট না, আমরা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেই বিষয়ে আর কি একটা ক্লিয়ারেন্স এই বিষয়ে একটা বলতে হয় আর কি, ছোট বড় যাই হোক, মানুষেরটা দেখেও মোটামুটি এটা একটু এডিট করে লিখতে পারেন, কারণ এটা তো আর র্যাঙ্কিং এ নিব না, এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। ওকে, প্রাইভেসি পলিসি, ওই যে আমরা ফ্রিতে ফেসবুকের মতো প্রাইভেসি পলিসি জেনারেটও করতে পারি, বা মানুষেরটা দেখে মোটামুটি ওইভাবে করে লিখতে পারি, কারণ এই পেজগুলোকে তো আমরা ওইভাবে র্যাঙ্কিং এ নেই না, তো খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো। তো আমরা এই জন্য আগে আমাদের পেজগুলোকে রেডি করে নিচ্ছি। পেজের ক্ষেত্রে দেখেন আমাদের স্যাম্পল পেজ প্রাইভেসি পলিসি অলরেডি দেখতেছি একটা ডিফল্ট ভাবে ক্রিয়েট আছে, আমরা প্রয়োজনে ডিলিট করতে চাইলে ডিলেটে যাচ্ছি, ডিলেটে গিয়ে আমরা প্রয়োজনে সব পেজকে ডিলিট করে দিচ্ছি। ওকে, স্যাম্পল পেজ বা ওই পেজকেও ডিলিট করে দিলাম, নতুন করে আমাদের যা যা পেজ লাগে আমরা তৈরি করব প্রয়োজনে। আমাদের ট্র্যাশের মধ্যে দুইটা আছে, ডিলিট পার্মানেন্টলি, আর একটা ট্র্যাশে আছে ডিলিট। ওকে, আমরা আমাদের এখন ধরেন পেজ লাগবে এক্সাম্পল, যে যে পেজ লাগবে, পেজে এসে প্রথম পেজ খুললাম, এক্সাম্পল ধরেন অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর মধ্যে আমরা মেইনলি লিখি আমরা কারা, এই সে আমাদের বিষয়ে, এবং তাদের যদি অ্যাবাউট আসে আমরা যাই, দেখবেন সেখানে তারা কে, তারা কি কি বিষয় নিয়ে লিখে, তাদের মিশন কি, ওদের ফাউন্ডেশন, এই সেই কথাবার্তা বলেছে। আর আমার স্টুডেন্টের সাইটে গেলে হয়তো আবার আরেক ভাবে দেখবেন। তো এখানে অ্যাবাউট আস সম্পর্কে নিজেদের সম্পর্কে আপনার অ্যাবাউট আছে, ধরেন সে এখানে দিয়েছে যে অ্যাবাউট আছে ক্লিক করলে সে বা তার ওয়াইফ তাকে হেল্প করতেছে, এভাবে সে কিছু চাইলে বলতে পারে।
ওকে, সে আগে শুরুতে একটা দিয়েছে যে একা একা কেউ না, আমাদের সাথে কেউ থাকলে অনেক বেটার হয়, এই সেই দিয়ে বলছে যে লেটস মি। ওকে, প্রথম তার নামটা রেদওয়ানুল ইসলাম এই সেই বলে, ওনার ফাউন্ডার অফ দা আপনার দা এটা এটা, তারপরে এইভাবে আর কি কিছু বিষয় টিষয় বলছে। ওকে, তো অ্যাবাউট আস পেজটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না, চাইলে আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। সো এগুলো করার পরে আমরা আমাদের, সো যাই হোক আমরা যে পেজ টেজ গুলো খুলতে যাব, এই জন্য আমরা আমাদের পেজে যাই, রিলোড দিই প্রয়োজনে, আর দু একটা অপশন কেটে দেই যেগুলো দরকার নেই, এতগুলো রাখার তো আমাদের দরকার নেই। মেইলটাও সি প্যানেলও চাইলে কেটে দিতেই পারি। আচ্ছা ওকে, ফার্স্ট আমরা কোথায় পেজে গিয়েছিলাম, আমরা একটু পেজে যাই। পেজ থেকে নতুন পেজের জন্য আমরা অ্যাড নিউ এ যাচ্ছি। নেটওয়ার্কটা দেখি কি অবস্থা। তো আমি এদিক কোডটা কেটে দিই, এদিকে মেবি পাস লোড নিচ্ছে। অ্যাড নিউ এ আমরা যাই এখান থেকে। ওকে, অ্যাড নিউ এ গেলাম। দাঁড়ান আমাদের পেজটা লোড নিয়ে নিক, একটা মিনিট।
ওকে, সো যাই হোক আমরা দেখেন আমাদের পেজের অপশনে চলে এসেছি। সো পেজ ক্রিয়েট করার এখান থেকে আমরা বিভিন্ন টাইপের পেজ এক্সাম্পল করতে পারি। ধরেন অ্যাবাউট বা অ্যাবাউট আস কিছু একটা লিখলাম, লিখে আমরা এখানে ধরেন আমাদের অ্যাবাউট সম্পর্কে যা যা লিখতে চাই এই সে যা যা আমরা লিখতে চাই সবকিছু লিখে পাবলিশ করে দিব, বা পরবর্তীতে আমরা এই পেজটা তো এডিটও করতে পারবো। সে একটা পেজ খুললাম, এরপরে আমরা যদি আরো পেজ খুলতে চাই আবার কি করবো, অ্যাড নিউ এ যাব। অ্যাবাউট এর পরে আমরা ধরেন কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, আমরা চাইলে কি করতে পারবো, আরো অ্যাড নিউ এ গিয়ে আমরা আরো পেজ তৈরি করতে পারবো। এরপরে ধরেন আমরা কন্টাক্ট, কন্টাক্টের মধ্যে গিয়ে আমরা ধরেন কন্টাক্ট আস পেজ করব, কিন্তু কন্টাক্ট আসের যে ফর্মটা তৈরি করতে হয় আগে সেটা আমরা দেখে নিই। তো যাই হোক পেজের মধ্যে আমরা দুইটা, এর পাশাপাশি প্রাইভেসি পলিসিও যদি আমরা তৈরি করতে চাই আমরা প্রাইভেসি পলিসি পেজও তৈরি করতে পারবো। প্রাইভেসি পলিসি বা শুধু প্রাইভেসি পলিসি লিখতে পারি। ওকে, লিখে পাবলিশ দিলাম। নেক্সট টাইম এডিট করার জন্য আসবো। তো যাই হোক আমরা অলমোস্ট আমাদের অ্যাকাউন্টটাকে এখান থেকে পেজের মধ্যে থেকে, তো যা যা পেজ সবগুলো আমরা অল পেজের মধ্যে গেলে আমাদের পেজের অপশনটা দেখেন এদিকে দেখতে পারবো যে আমাদের কতগুলো পেজ এদিক থেকে তৈরি করা আছে। তো আমাদের পেজের মধ্যে যেটা করতে হবে, আমাদের কন্টাক্ট পেজ থেকে বা কন্টাক্ট আস পেজের মধ্যে আমাদের তো কি করতে হবে, ওই যে ওদের মতো করে ওভাবে কন্টাক্ট ফর্ম দিতে হবে। তো এটা তো আমাদের এখনো নাই, এটা দেওয়ার জন্য আমাদের প্লাগইনসে আসতে হবে। প্লাগইনসে এসে আমরা অ্যাড নিউ এ চলে যাব। এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখান থেকে আমাদের যে প্লাগইনটা দিতে হবে এটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। কোডিং ছাড়া আমরা ওয়ার্ডপ্রেসে কন্টাক্ট ফর্ম 7 নামক যে প্লাগইন আছে এটা দিয়ে আমরা খুব ইজিলি ওই টাইপের কন্টাক্ট ফর্ম বানাইতে পারি, বা ম্যানুয়াল কোড করেও বানানো যায়। আমরা কন্টাক্ট ফর্ম 7 এটা নিলাম, এরপরে ইনস্টল করে অ্যাক্টিভেট করবো। আর এখানে দেখবেন কন্টাক্ট নামক একটা অপশন চলে আসবে, এই দিকে খেয়াল করেন দেখবেন নতুন একটা অপশন আসবে অ্যাক্টিভ হলেই। এই যে দেখেন কন্টাক্ট নামক একটা অপশন চলে এসেছে। সো এইটার উপর আমরা ডিরেক্ট ক্লিক করব। ক্লিক করলেই এই যে আমরা একটা এপিআই কি মানে কোড পেয়ে গেলাম, যে কোডটা বসালেই হবে। আবার কেউ যদি চায় এটাকে এডিট করতে, কোডকে এডিট করে এই ফর্মটাকে অন্যরকমও করে ফেলতে পারবে। তো এটাকে কপি করে আমাদের যে পেজ আছে, আমাদের পেজ কোথায় আছে দেখি, যে পেজ আছে, পেজ থেকে অল পেজে আমরা যেতে পারি, বা এখান থেকে যে কন্টাক্টে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে এখন আমরা এটার মধ্যে আমরা চাইলে উপরে 2-4 লাইন লিখতে পারি, বা ডিরেক্ট আমরা এই কোডটা বসিয়েও দিতে পারি। তো কোড বসানোর জন্য এখানে না বসিয়ে ভিজুয়াল থেকে যে টেক্সট ফরম্যাট মানে কোডিং এর ফরম্যাটে গিয়ে বসালেই সব থেকে বেটার হয়। দিয়ে আমরা টেক্সটে ভিজুয়ালে ব্যাক আসলাম, এরপর আমরা আপডেট করে দিলাম, যে অলমোস্ট আমরা পাবলিশ করে দিয়েছি। এখন যদি আমরা অন্য ব্রাউজার থেকেও বা ইনকগনিটো থেকেও আমরা আমাদেরটাকে চেক করি wikibangla.net-এ, তাহলে আমরা পেজে গিয়ে দেখব অবশ্য পেজ টেজ, হ্যাঁ যে কন্টাক্ট পেজ দেখেন এখন এইভাবে দেখাচ্ছে। প্রাইভেসি পলিসি কন্টাক্ট তৈরি করেছি, এটা এখন এইভাবে। ক্যাটাগরি ম্যাটাগরি কিন্তু আসেনি আমাদের, কিন্তু এদিকে আনতে হবে ক্যাটাগরি বা যা আনতে চাই সেটা। তো যাই হোক আমরা কন্টাক্টে গিয়ে দেখি, দেখেন কন্টাক্টের মধ্যে সুন্দর মতো অপশন এসেছে, যে কেউ মেইল দিলে আমাদের ওই পেজের মধ্যে যে কন্টাক্ট মেইলের অপশন সেখানে মেইল অটোমেটিক্যালি চলে আসবে। তো যাই হোক আমরা কন্টাক্ট আস পেজটাকে কি করে ফেলেছি, রেডি করে ফেলেছি। তো এখন আমরা ডিরেক্ট আমাদের থিম কাস্টমাইজেশনে যাই। বেসিক্যালি আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা তো আমরা করে ফেলেছি। এখন আমরা আমাদের থিমটাকে কি করব, আমাদের সাইটটা আছে ধরেন এভাবে। এখন এটাকে আমরা সুন্দর করে কি করব, কাস্টমাইজ করব। যেমন আমাদের কোনো ফেভিকন নাই, আমাদের কোনো দেখেন লোগো নাই। তো এই জিনিসগুলোকে আমরা এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে কোথায় কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স সেখান থেকে কোথায় কাস্টমাইজ। সো অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়েই আমরা আমাদের থিমটাকে কাস্টমাইজ করব।
তো এখন থেকে আপনি একটু ভালো করে খেয়াল করেন, কারণ এখন থেকে আমাদের মূল যে পার্ট ওইটাই স্টার্ট হচ্ছে। যদিও আমরা কিছুক্ষণ আগে কন্টাকাস পেজ ওইটাও আমরা নতুন অপশনই করলাম। তারপরে এখন আমরা যেটা করব, আমাদের থিমটার মধ্যে কাস্টমাইজ করব, খুবই ইজি কাস্টমাইজেশন। এবং আমরা যে চেঞ্জ গুলো করব সেগুলো আমরা এখানে এসে সেই চেঞ্জ গুলো দেখবো। যেমন দেখেন আমাদের কোনো লোগো নাই, কোনো লোগো নাই, এটা কোনো ফেবিকন নাই, কারণ এখানে যেটা থাকে সেটা হচ্ছে ফেবিকন। এই যে এদের সাইটের ফেবিকন, এই যে গুগল মিটের ফেবিকন বা ফেসবুকের ফেবিকন, প্রতিটা সাইটকে আইডেন্টিফাই করার জন্য তাদের ইউনিক ভাবে একটা তাদের টপিকস ওরিয়েন্টেড একটা ফেবিকন তাদের থাকে। তো আমরা আমাদের সাইটের জন্য একটা ফেবিকন দিব। তো আমাদের সাইটে কিন্তু কোনো ফেবিকন আসলে নাই। একটু টাইম দিয়ে এটা লোড হয়নি। সো সেই জন্য আমাদের একটা আইকন রাখতে হবে, যেহেতু ওই মুহূর্তে আমাদের খুব বেশি কিছু নাই। এই যে উইকি বাংলা ডট নেট এটার নাম রেখেছি, যদিও এটা অন্য সাইটের জন্য, ব্যাক সাপোর্ট ডক্টরের জন্য। তো যাই হোক, আমরা যে ফেবিকনটা বানাবো এটা পিএনজি তে হবে এবং 512 বাই 512 মানে স্কোয়ার সাইজ হবে। এভাবে করে বানিয়ে সেটাকে আমরা যে নাম আমাদের সাইটের নাম হবে সেই নামে আমরা এটাকে কি করে দিব, রিনেম করে দিব। এবং আমাদের কোনো লোগো এদিকে আছে কিনা দেখতে হবে। লোগো মেবি তো এখানে ওভাবে নাই। তারপর আমরা লোগো দ্বারা নিয়ে আসতেছি যে কোনো একটা জায়গা থেকে। আমরা চাইলে ক্যানভা ট্যানভা দিয়ে এগুলো বানায়ও নিতে পারি, বাট আমাদের লোগো একটা হচ্ছে অলরেডি আছে আমাদের। যাই হোক, ওকে, লোগোকে আমরা আনতেছি। ফেবিকনটা তো আমাদের আছে, আগে ফেবিকনটা থাক। দাঁড়ান, আমরা আমাদের সাইটের মধ্যে চলে যাই। ওকে, দেখেন আমরা কোথায় গিয়েছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়েছিলাম। কাস্টমাইজে যাওয়ার পরেই প্রথম বলতেছে প্রিমিয়াম মডিউল অ্যাভেলেবেলস, মানে প্রিমিয়াম তো আমরা দরকার নেই, আমরা তো এখন প্রিমিয়াম করব না। প্রিমিয়াম করতে গেলে যে এক্সাম্পল $49 বা এরকম একটা বা $38, যাই হোক সেই ডলার দিয়ে আমাদেরকে প্রিমিয়াম করে নিয়ে দেন এই কাজগুলো করতে পারবো। তো আমরা প্রিমিয়ামে যাব না, আমরা ফ্রিতে কাজ করব। তো একদম প্রথমেই আছে হচ্ছে সাইট আইডেন্টিটি, মানে সাইটের পরিচয় পর্বের কাজ করতে হবে। পরিচয় পর্বের মধ্যে প্রথমেই যেটা আছে সাইট টাইটেল। সাইট টাইটেল হচ্ছে মানে সাইটের নাম, আর হচ্ছে কি সাইটের ট্যাগলাইন। তো ট্যাগলাইনকে দেখেন অলরেডি হাইডে ক্লিক করা আছে, যার কারণে আমরা এখানে ওটা দেখতে পাচ্ছি না, শুধু লোগো আছে, কারণ ডিফল্ট ভাবে মানে লোগো হিসেবে নামটা আছে। চাইলে আমরা এটাকে রাখতে পারি। যেমন তারা যদি এখানে, এটা মেবি তাদের হচ্ছে, দেখেন হ্যাঁ লিখাটা, আর এটা কিন্তু নিজেরা একটা ডিজাইন করে দিয়েছে। এভাবে করতে পারেন, বা টোটাল এরিয়াটা জুড়ে আমরা আমাদের ডিজাইন করা লোগোটা বসিয়ে দিতে পারি। এই জন্য আমরা চাইলে এটাকে কি করে দিতে পারি, এটাকেও হাইড করে দিতে পারি। হাইড করে দিলে এখানে আমাদের কোনো কিছুই দেখাবে না, তখন আমরা আমাদের ইচ্ছে মতো একটা ডিজাইনকে আপলোড করে দিতে পারবো। যেমন আমি এক্সাম্পল একটা ডিজাইনকে আপলোড করি। উম, না, আমাদের তুই কি বাংলাতে যেতে হবে না, আমাদের নামটা আসলে আচ্ছা, উনি মেবি হচ্ছে ফাইনাল লোগো আর ফেভিকন অলরেডি আমাকে এভাবে ডিজাইন করে দিয়েছিল। পুরোটা ধরেই মেবি ডাউনলোড করতে হবে। সে একটা জিপ ফাইলে দিয়েছিল, এখান থেকে আনজিপ করে আমার কোন একটা লোগোকে আমি জাস্ট নিয়ে নিচ্ছি। যদি আমার এখানে জায়গাই খুবই কম, বাট সমস্যা নাই।
আচ্ছা, ধরেন আমরা এদিক থেকে কোনো একটা লোগোকে এখন নিব, লোগো 2 পিএনজি এরকম আছে বা লোগো 3 পিএনজি, এটা আমরা নেমে রূপান্তরিত করে নিব। এটার নাম ধরেন দিচ্ছি আমরা উইকি বাংলা, হলে আমরা বাংলা এটাই লিখবো। ওকে, আমাদের সাইটের নাম যা হবে আমরা, সরি, সাইটের নাম যেভাবে হবে আমরা সেভাবে এটাকে কি করে নিব, রিনেম করে নিব। তো আমরা জাস্ট এটাকে রিনেম করে নিলাম, এগুলোকে আমরা পেলে ডিলিট করে দিব। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে কারণ চাচ্ছিলাম যে কি করব না, আমরা হচ্ছে এখান থেকে কোনো লেখা টিখাই রাখবো না, আমরা আমাদের মতো করে যে লোগোর অপশনে এসে, কারণ চাইলে অনেকেই নামও এটা দেয়, আমরা এটাকে আর কি হাইড করে দিলাম, এটা লোগো হিসেবে আমরা শো করাবো না, কিন্তু এখান থেকে সবকিছু এটা ভিতরে থাকবে, কিন্তু আমরা এখান থেকে হাইড করে দিয়ে আমরা আমাদের লোগো যেগুলো কাস্টমাইজ লোগো যেটা, সেই লোগোটাকে আমরা এখানে রাখবো। আচ্ছা, এই বিষয়গুলো কি আপনারা বুঝতেছেন? লোগোর জায়গায় শুধু যে ক্লিক করলাম, এরপর এই যে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে জাস্ট আমাদের যে লোগো, আমাদের সাইটের নাম দিয়ে যেহেতু রিনেম করব, তো সেভাবে করে আমরা কি করব, এটাকে নাম দিয়ে এখান থেকে ধরেন ওপেন করব। অবশ্য আরেকটা উইকি বাংলা ছিল জন্য আমরা লোগো লিখেছি, লোগো লেখার দরকার নেই, শুধু উইকি বাংলা এইখানেও নাম দিব টাইটেলে। আবার সেটাকে আমরা কি করব, কপি করে যে অল্টা ট্যাগ আছে অল্টা ট্যাগের মধ্যেও বসিয়ে দিব, দিয়ে দেন আমরা কি করব, এই যে সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করলেই আমাদের দেখেন এটা ক্রপিং বা কিছু একটা, আমরা স্কিপ ক্রপিং ও দিতে পারি। যাই হোক, এভাবে দিয়ে আমরা আমাদের লোগোটাকে কি এখানে দেখেন সেট করে দিলাম, সেট করে পাবলিশে ক্লিক করলে এটা এখানে সেট হয়ে যাবে। তো পাবলিশের আগে আমরা আমাদের যে ফেবিকন আছে 512 বাই 512, লোগোটা তো এখানে থাকে, ফেবিকনটা উপরে থাকে, বা এই লোগো না পছন্দ হলে আমরা যদি অন্য লোগো দিতে চাই সেগুলো আমরা দিতে পারবো। হয়তো এখানে মেবি আরেকটা লোগো ছিল, এটা তো আমরা একটা দিলাম উইকি বাংলা, ছবিগুলো মেবি ডিলিট করে দিয়েছি। যাই হোক, আমরা এদিক থেকে আমাদের লোগোটাকে দিয়ে দিয়েছি, আর ফেবিকনটাকে তো আমরা এই যে এদিক থেকে দিব ফেবিকন। এরপরে আবার কি করব, আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল, যেটা ওই যে উপরে আমাদের যাবে, এখানে আমরা লিখলাম উইকি বাংলা পিএনজি। ওকে, দেখেন এটা আমরা দিলাম। তো এই যে আমাদের এখান থেকে যে বিষয়টা, সেটাকে কপি করে আমরা এখানেও কি করব, দিয়ে দিব। ওকে, দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে তাহলে আমাদের চাইলে দেখেন নেক্সট টাইমে আমরা লোগোকে চেঞ্জ করতে পারবো, এটাকে রিমুভ করে নতুন করে আপলোড করতে পারবো, বা এগুলোকেও আমরা চেঞ্জ রিমুভ বা কোন ডিভাইসে কেমন দেখা যাবে সাইটটা, সেগুলো দেখেন ফোন থেকে বা এগুলো থেকে এরকম আমাদের দেখাচ্ছে। আসলে আমরা সবকিছু এদিক থেকে করার পরেই আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে আমরা এখানে রিলোড দিয়েও আমরা আমাদের সাইটটা দেখতে পারবো যে আমাদের এখানে লোগো যেটা সেটা এসেছে, যে টাইপের লোগো, এরপরে আমাদের ফেবিকন যেটা, ফেবিকনটাও অ্যাড হয়ে গিয়েছে। তো সাইটের প্রাথমিক প্রথম যে কাজটা, সেই কাজটা আমরা কমপ্লিট করলাম, মানে এই যে সাইটের যে লোগো ফেবিকন এই বিষয়গুলো। এরপরে আমাদের সাইটের নেক্সট কাজ করার জন্য আমরা আবার কোথায় আসলাম, ব্যাকে আসলাম। আমাদের লোগো এভাবে ডিজাইন যদি একান্তই না করতে পারি, শুধু এই ট্যাগলাইনটাকে হাইড করে দিয়ে যে নামটা আছে ওই নামটা রেখেই লোগো করে রাখতে পারেন, এটাও কোনো সমস্যা না। অথবা আমরা সুন্দর করে নিজেরা ক্যানভা ট্যানভা দিয়ে বা কাউকে দিয়ে ডিজাইন করে নিয়েও হতে পারে। তো আমরা এই কাজটা করার পরে আবার ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে এখন যাব আমরা কোথায়, লেআউটে, সাইট আইডেন্টিটির পরে যাব লেআউট। লেআউটে যেমন কন্টেইনার, কন্টেইনার বলতে আসলে এই যে স্পেসিং গুলো, এই যে ফাঁকা, সেটা তো এগুলো আসলে ডিফল্ট যা থাকে সেটা দেয়াটাই বেটার। এরপরে কন্টেইন লেআউট, এখানে বলা হচ্ছে সেপারেটর, মানে মাঝখানে সেপারেটর আছে, যে এক একটা কন্টেইনার হচ্ছে এই যে পোর্শনটুকু, এই যে পোর্শনটুকু, এই যে পোর্শন, এগুলোকে কন্টেইনার, আর কন্টেইনারের মাঝখানে আবার আছে সেপারেটর। তো আমরা যদি সেপারেটরকে ওয়ান কন্টেইনার করে দেই, তখন হচ্ছে কি হবে, এগুলো আর থাকবে না, দেখেন মুছে গেছে, সেপারেটর নাই। তো আমরা ওয়ান কন্টেইনার না দিয়ে আমরা সেপারেটরই রাখতে পারি।
যেটা যার যেভাবে ভালো লাগে দিলাম। এরপরে বাকিগুলো থাকলো। তো এদিকে তো আমরা কোনো চেঞ্জ করলাম না, সো পাবলিশের দরকার নেই। চেঞ্জ করলে অবশ্যই পাবলিশ করতে হবে, আদারওয়াইজ ওই চেঞ্জ কিন্তু আসবে না। তো এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। আবার লেআউটের মধ্যে কিন্তু অনেকগুলো কন্টেইনার, এরপর হেডার। হেডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কারেন্ট দেখাচ্ছে। আমরা যদি হেডারের পজিশন মানে এই যে লোগোর পজিশন কোথায় হবে, কারেন্ট, ডিফল্ট বা ক্লাসিক, নেভিগেশন বিফোর যদি দেই তাহলে এই যে এইগুলো আগে আসবে, এগুলোকে নেভিগেশন বলা হচ্ছে। দেখেন নেভিগেশন বিফোর, তার মানে এই যে উপরে নেভিগেশন নিচে লোগো, তো এই ফরম্যাটে তো কেউ ইউজ করে না। তো নেভিগেশন যদি আমরা আফটার দেই মানে তার মানে নিচে আসবে। ওকে, এই যে এইগুলো এই যে নেভিগেশন গুলো আফটার মানে লোগোর পরে, এরকম বিভিন্ন জিনিস আছে। নেভিগেশন বিফোর সেন্টার, ওকে, সেন্টারের মধ্যে দিয়ে নেভিগেশন উপরে বা নেভিগেশন আফটার সেন্টার, ওকে, এটাও থাকবে নেভিগেশন আফটার সেন্টার। ওকে, অনেকে দুইটা ফরম্যাট ইউজ করে, এক হচ্ছে নেভিগেশন আফটার সেন্টার যে উপরে লোগো থাকে, নিচ দিয়ে অনেকগুলো ক্যাটাগরি থাকে এই ফরম্যাট, অথবা বাম পাশে থাকে আর নেভিগেশন গুলো ডান পাশে থাকে। তো আমরা হচ্ছে কারেন্টটাই দিয়ে দিচ্ছি। সো এইভাবে আমরা রাখলাম। হেডার ওয়াইড, হেডার ফুলই থাক। ইনার সাইড কন্টেইনার, হ্যাঁ এগুলো কন্টেইনার থাকবে, সবকিছু দিলাম। হেডার অ্যালাইনমেন্ট, হেডার বলতে এটা লোগো লেফটে মানে বামে, আমরা চাইলে এটাকে সেন্টারেও দিতে পারি, আবার চাইলে কি করতে পারি একদম ডান পাশে পাঠাই দিতে পারি। ওকে, ডান দিকে সরে যাবে সেই ক্ষেত্রে। আমরা লেফট যেটা লেফটেই রেখে দিব, যেহেতু কোনো চেঞ্জ করে নেই, সেভ না দিলেও চলবে। তো হেডারের কাজ করার পর আবার ব্যাকে আসলাম, ওই যে দেখেন সেই লেআউটের মধ্যেই আছি, প্রাইমারি নেভিগেশন। এখান থেকে প্রাইমারি নেভিগেশন বলতে ফুট রাইট, মানে রাইট বলতে নিচে নিচে কন্টেন্ট পাবলিশ করলে অপশনগুলো দেখাবে। নেভিগেশন ড্রপ ডাউন, এখানে কার্যে নিলে বলতেছে হোভার। হোভার বলতে দেখেন এই যে হালকা একটি ইফেক্ট পড়তেছে, এই যে দেখেন একটু চেঞ্জ, এটাকেই হোভার বলা হচ্ছে। এই যে একটু অ্যাশ কালার হয়ে যাচ্ছে কার্যে নিলে, এটাকে হোভার। তো হোভার আছে। এরপরে হচ্ছে আমাদের ড্রপ ডাউন ডিরেকশন, মানে যখন আর্টিকেল পাবলিশ করব নিচের নিচে এই যে দেখাচ্ছে, যদি আমরা অ্যাড করে দেই। তো আমরা জাস্ট নেভিগেশন সার্চ, নেভিগেশন বলতে এখানে একটা সার্চ বারও আমরা চাইলে রাখতে পারি। এরা দেখি রাখছে কিনা, না এরা রাখে নাই, অনেকে এটা রাখে, এরা দেখি রাখছে কিনা। এটা তো জেনারেট পেজ দিয়ে তৈরি। এটা দেখেন এই যে নেভিগেশন সার্চ বার আছে, আমরা চাইলে নেভিগেশন সার্চ বার নাও রাখতে পারি, আমাদের ইচ্ছা এটা। নেভিগেশন সার্চ বার ডিসেবল আছে, আমরা যদি এনেবল করে দেই তাহলে ওইখানে দেখেন সার্চ বার অপশন চলে আসবে। তো যদি সেভ করি তাহলে এটা থাকবে, সেভ না করলে মানে পাবলিশ না করলে এটা থাকবে না। এটা আমাদের ইচ্ছা, এটা আসলে রাখার কোনো বিশেষত্ব কিছু নাই, যে কেউ যদি গুগল থেকে সার্চ করতে চায় কিছু দিতে পারে। তো আমরা এটা ডিসেবল থাকলে ডিসেবলই রাখতে পারি, তেও পারি। তো এখান থেকে এরপর সাইড বার, সাইড বারও আসলে খুব ইম্পর্টেন্ট, এদিকে আমাদের ইম্পর্টেন্ট কিছু নাই। ফুটার বলতে একদম নিচের যে ফুটার, এদিকে 3 যাই থাক না কেন আমরা 0 করে দিব, মানে ফুটার যেন একটা পোর্শনেই থাকে। অনেক সময় ফুটার দুই তিনটা ভার্টে সেপারেট করা থাকতে পারে। কন্টেইনার ফুল এগুলো সেম থাকবে। এরপরে ব্যাক টু টপ বাটন, এটা ডিসেবল আছে, এটা আমরা এনেবল করে দিব। মানে জিনিসটা কি, যে কোনো কন্টেন্টের মধ্যে নিচে নামলে যেন অটো উপরে ওঠার জিনিসটা দেখায়। কারণ আমরা হয়তো এই যদি কন্টেন্টের মধ্যে যাই, দেখেন এখন কিন্তু এই যে আমরা এনেবল করেছি জন্য আসলো, আদারওয়াইজ ডিসেবল করা থাকলে এই যে ব্যাক টু টপ বাটন মানে এখানে ক্লিক করলে অটো উপরে উঠে যেত, সেটা কিন্তু থাকতো না। তো আমরা এটাকে এনেবল করে নিয়েছি এবং এনেবল করে পাবলিশ করে দিলাম। ব্যাক টু টপ বাটন মানে বিভিন্ন সাইটে থাকে, একটা বড় কন্টেন্টে গেলেন নিচের দিকে গেলে যেন এই যে উপরে ওঠার মতো অপশন অটোমেটিক্যালি দেখায়। ওকে, অনেক নামলেন, সো ব্যাক টু টপ বাটন এগুলো করে আমরা পাবলিশ করে দিলাম। আমরা ব্যাকে আসলাম, ফুটারের পর ব্লগ, ব্লগেও যা থাকবে তাই। এক্সার্ট বলতে ওই যে কিছুক্ষণ অপশন দেখায়, এরপর মোরে ক্লিক করলেই তো আমরা ডিটেলস দেখি। সো এই যে মোরের আগে যতটুকু এটাকেই এক্সার্ট বলা হচ্ছে, এরপর রিড মোরে গেলে ডিটেলস। তো এখানে এক্সার্ট যেটা আছে আমাদের সেটাই থাকবে ব্লগ অপশনে। তো আমরা এতক্ষণে মাত্র দুইটা ফরম্যাট শেষ করলাম, সাইট আইডেন্টিটি আর লেআউট। এরপরে যাব কালার। কালার বিষয়টাও খুবই ইজি, এই জন্য আমি এগুলো একটু দ্রুতই যাচ্ছি। কালার হচ্ছে আপনার কোন জায়গায় কেমন কালার দিতে চান সেটা, যেটা
অন্যান্য থিমে পেইড থিমে থাকে, বাট এখানে জেনারেট পেজে ফ্রিতে এই সুবিধাগুলোও দেয়। যেমন আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এরা এই যে চেঞ্জ করে অন্যরকম নিয়েছে, ডিফল্ট ভাবে কিন্তু এই যে এরকম থাকে ব্যাকগ্রাউন্ড কালার গুলো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট ভাবে এরকম থাকে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে আমরা কি করব, জাস্ট এদিক থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমরা যদি রেড দিয়ে দেই, অবশ্যই সুন্দর একটা কালার দিবেন আপনারা যেটা ভালো লাগে, যার যেটা যেভাবে ভালো লাগে। তো আমরা হচ্ছে জাস্ট এমনিতে দেখার সুবিধাতে একটা দিচ্ছি, কেউ যদি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে তো এগুলো কোনো সমস্যা নেই, ডিফল্টই রাখতে পারেন। জি, বুঝতেছি না আসলে আপনার কথাটা। ইমেজ আসলে ফ্রিতে এটা নাই, পেইডে গেলে হয়তো থাকতে পারে। ফ্রিতে দেখেন ইমেজের কোনো অপশন আমরা দেখি, ফ্রিতে যদি না থাকে এখানে নাই, দেয়া যাবে না ফ্রিতে। কারণ এই যে পেইড আর ফ্রির মধ্যে এটাই তফাৎ, যে ফ্রিতে পেইডে আরো বাড়তি কিছু অপশন থাকে, এখানে ইমেজের অপশন ওভাবে আমাদের দেয় নাই। আর শুধু শুধু ব্যাকগ্রাউন্ডে ইমেজ না দেওয়াটাও বেটার, মানে অনেক এমন কিছু করবো না যেটা সাইটটা অনেক ভারী হয়ে যায়। সাইট ভারী হয়ে গেলে কিন্তু যে লোডিং টোডিং এ ওইগুলো প্রবলেম করবে। আর শুধু কালারেতে কোনো সমস্যা নেই, সো এটা ফ্রিতে আসলে ওভাবে ইয়ে নাই। সো এটার মধ্যে আমরা দেখেন আমাদের এখান থেকে আমরা কি করতে পারবো, শুধু যেহেতু কালারের অপশন আছে, আমরা কালার যদি দিতে চাই আমরা চাইলে কালার কি করতে পারবো, দিতে পারবো। ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের বলতেছে যে লিঙ্ক কালার, যখন আমরা কোনো হাইপার লিঙ্ক করব, ওকে, যখন আমরা এই পোস্টের মধ্যে ধরেন কোনো একটা লিঙ্ক আপ করব, লিঙ্ক আপ করলে তখন কেমন কালার হবে যদি আমরা কোনো লিঙ্ক করি। এখানে দেখি পোস্টের মধ্যে লিঙ্ক আপ আছে কিনা। এই যে পোস্টের মধ্যে দেখেন লিঙ্ক আপ আছে, লিঙ্ক থাকলে এই কালার, আবার সেখানে হোভার করলে রেড হচ্ছে। তো এই সব জিনিসগুলো আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো যে লিঙ্কের কালার কি হবে, হোভার করলে কি কালার হবে। সো এই যে দেখেন লিঙ্ক কালার আমরা সবুজ আছে এরকমই রাখলাম, বা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে আমরা যদি লিঙ্কের কালার ইয়েলো রাখি, যে লিঙ্ক করলে তখন কালার এরকম হবে বা রেড হবে, আমরা চাইলে সেভাবে করে দিতে পারি। এরপর লিঙ্ক কালার হোভার মানে কার্সর নিলে কেমন হবে, দেখেন ব্ল্যাক ব্ল্যাক আছে, লিঙ্ক কালার হোভার আমরা যদি ইয়েলো করে দেই তাহলে তখন এইখানে কার্সর নিলে দেখেন এই যে ইয়েলো হচ্ছে। যদি আমরা কখনো লিঙ্ক আপ করি ভিতরে তখন কিন্তু ইয়েলো হবে। এরপরে ব্লগ পোস্টের টাইটেলের আসলে কালার টালার কেমন, এগুলো আমরা ডিফল্ট রাখতে পারি, ব্ল্যাক আছে, চাইলে আমরা চেঞ্জও করতে পারি। ব্লগ পোস্ট হোভার, এই যে হোভার করলে দেখেন অ্যাশ কালার হচ্ছে, আর ডিফল্ট ভাবে কালার ব্ল্যাক আছে। সো এখানে এই জিনিসগুলো সিলেক্ট করা আছে। নেভিগেশন কালার প্রেজেন্স, এই যে নেভিগেশন বলতে এগুলো এরকম আছে। আমরা যদি নেভিগেশন কালার চেঞ্জ করতে চাই ওদের মতো, তাহলে আমরা নেভিগেশন কালারের এখান থেকে আমরা ক্লাসিক গ্রে, রেড, গ্রিন, ব্লু, এই যে আমরা চাইলে এটা দেখেন নেভিগেশন কালার এভাবে চেঞ্জও করে দিতে পারি। সেটা ডিপেন্ড করবে আমাদের উপরে। সো আমরা যদি কোনোটাকে সেভ না করি তাহলে ডিফল্ট ভাবে যা ছিল তাই থাকবে। তো আমরা এটাকেও ধরেন সেভ করলাম না, আমরা ব্যাকে চলে যাচ্ছি, কালার, বাট এই দিক থেকে কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে সেভ দিলেই কেবলমাত্র সেভ হতো। এরপর আমরা টাইপোগ্রাফি বলতে এখানে লিখা টিখার ফন্ট বড় করা, 17 আছে, আমরা চাইলে এটাকে দেখেন 18, 19, 20 আরো বড় ফন্ট করতে পারি। ডিফল্ট যেটা 17 থাকে বা 18 সর্বোচ্চ করে দিতে পারেন। এরপরে হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব, ওকে। সো এই জিনিসগুলো এখানে আসলে কিছু করার দরকার নেই, যা আছে ডিফল্ট ভাবে এভাবেই রাখেন। টাইটেলের আসলে H1 এর কত ফন্টের হবে, H2 এর কত ফন্টে, এই জিনিসগুলো টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করা যায়, কোন স্টাইলে লেখা হবে। তো যা ছিল আমি তাই রাখলাম, জেনারেলে যা সেটাই থাকবে। মেনু, হ্যাঁ মেনুটা আমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট। সো আমরা এখন মেনুতে যাব। অলরেডি আমরা কোথায়, মেনুতে আসার পরে আমাদের কি করতে হবে, মেনুটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মেনুর মধ্যেই আর কি আমরা
সবকিছু এদিক থেকে সেট আপ করতে পারবো যে কোথায় কি থাকবে। তো মেনুতে এসে আগে আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। নাম দিলাম প্রাইমারি মেনু এক্সাম্পল। প্রাইমারি মেনু দিলাম, প্রাইমারি মেনু সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, জাস্ট পাবলিশ করে দিলাম। আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করার পরে আমরা এদিক থেকে চাইলে পাবলিশ করে নেক্সটে যেতে পারি। দেখেন আমরা প্রাইমারি মেনু ক্রিয়েট করে আমরা এখানে অ্যাড আইটেম করতে হবে। আইটেমগুলো অ্যাড করে করেই আমরা সুন্দর করে এখন সাজাবো। অ্যাড আইটেমে গিয়ে আমরা প্রথমে গেলাম হচ্ছে তোমার, ধরেন আমরা এখানে অ্যাড আইটেমে গিয়ে জাস্ট প্রথমে আমরা যাচ্ছি ক্যাটাগরিজ, ওই যে আমাদের যে ক্যাটাগরিগুলো তৈরি করেছি। আচ্ছা একটা মিনিট, আমরা প্রয়োজনে পাবলিশ দিয়ে দেই। আচ্ছা খুব বেশি হলে আমরা এদিক থেকে কেটে দিয়ে আবার নতুন করেও আসতে পারি। একটু রিলোডটাও দিয়ে নেই যেন খুঁজে পাই। আচ্ছা আমরা কোথায় গিয়েছিলাম, প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে তো কাস্টমাইজে তো আমরা টাইপোগ্রাফি এসেই কাজ করেছি, মেনুতে ছিলাম, সো ডিরেক্ট মেনুতে চলে গেলাম। এই যে অলরেডি আমরা একটা মেনু ক্রিয়েট করেছি প্রাইমারি মেনু, সো ক্রিয়েট নিউ মেনুতে আর যাচ্ছি না, ডিরেক্ট প্রাইমারি মেনুতে যাচ্ছি। সেখান থেকে গিয়ে অ্যাড আইটেম, অ্যাড আইটেমের মধ্যে প্রথম আমরা চলে যাব কোথায়, ক্যাটাগরি। ক্যাটাগরিতে গিয়ে এই যে যা যা ক্যাটাগরি করেছি সেগুলোকে প্লাস করে করে আমরা মেনুতে সবগুলোকে অ্যাড করে নিচ্ছি। এরপরে কোন মেনুর পরে কোনটা থাকবে সেগুলো আমরা সিরিয়াল দিতে পারি। টেকনোলজি ধরেন আমি চাইলে সবার উপরে দিতে পারি, এরপরে টেলিকম, এরপরে আমি এডুকেশন রাখতে পারি, সবগুলোকে সমান ভাবে রাখতেছি কারণ সবগুলো এক একটা ইউনিক যেহেতু আমাদের ক্যাটাগরি। এরপরে ক্যাটাগরির পরে আমরা চলে যেতে পারি পেজ। পেজ থেকে আমরা কি করব, হোম যদি না নিতে চাই দরকার নেই, এটা তো আমরা ক্রিয়েট করি নাই, আমরা প্রাইভেসি, কন্টাক্ট আস, অ্যাবাউট আস সবগুলোকে অ্যাড করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে ডান পাশে আমাদের টেকনোলজি, টেলিকম, এডুকেশন থাকবে আর এদিকে আমাদের সবার উপরে থাকবে আগে অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর মধ্যে আমাদের থাকবে প্রাইভেসি পলিসি আর সর্বনিম্ন কন্টাক্ট আস। সো এদিকে একটু ডান দিকে দেখেন সরাই দিচ্ছি, এটা আবার এটা আন্ডার না, ওকে। তো এই যে আমরা এদিক থেকে এটা করে দিলাম। এরপরে যদি আমাদের কোনো একটা পোস্ট আমরা দিয়ে থাকি, আমরা পোস্টটাকে যদি অ্যাড করতে চাই, বাকিগুলো তো আমাদের দরকার নেই, শুধু ক্যাটাগরি, পেজ আর হচ্ছে পোস্ট। যদি কোনো পোস্টকে আমরা মেনুতে অ্যাড করি তাহলে যে এটার নিচে দেখাবে, বাট এগুলো দেখেন পোস্ট কিন্তু মেনুতে অ্যাড করা নাই, যার কারণে ভিতরে ক্লিক করলে কেবলমাত্র কন্টেন্ট দেখাচ্ছে, এদিকে কিন্তু কার্সার নিলে দেখাচ্ছে না। তো আমরা যদি কোনো যখন আর্টিকেল পাবলিশ করব কোনো না কোনো ক্যাটাগরি দিয়েই তো সবাই পাবলিশ করে, তো এই ক্যাটাগরির মধ্যে যা পাবলিশ করেছে দেখেন এই ক্যাটাগরিতে আছে, আবার আর একটা ক্যাটাগরির মধ্যে যেগুলো, এই ক্যাটাগরির মধ্যে যেগুলো পাবলিশ করবে সব এই কয়টা ক্যাটাগরিতে থাকবে। কিন্তু এগুলো আবার মেনুতে অ্যাড করার কারণে কি হয়েছে, সেগুলো মেনুর মধ্যেই যে দেখাচ্ছে। ওকে, আর ব্লগের মধ্যেও যেমন পাবলিশ করলেও সে মেনুতে অ্যাড করে নাই জন্য এখানে নাই। তো আমরা মেনুতে অ্যাড করলেই কেবলমাত্র আসবে। তো আমাদের সাইটটা প্রয়োজনে আগে আমরা যেটা করি এটাকে আগে পাবলিশ দিয়ে দেখায় নিই, দাঁড়ান আপনাদেরকে, দেন আমি যাই এখন এখান থেকে আমি একটু রিলোড দেই। রিলোড দিলে দেখবেন আর এভাবে থাকবে না, সুন্দর করে সাজানো গোছানো অবস্থায় চলে আসবে, যেহেতু আমরা সেটাকে মেনুতে সুন্দর করে অ্যাড করে ইয়ে করেছি। তো দেখেন আমরা যদি কালার টালার ওইগুলো চেঞ্জ করে ফেলতে চাই ওইখানে গিয়ে আবার চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই, ডিফল্ট করে ফেলতে পারবো। সো এদিক থেকে আমাদের দেখেন টেকনোলজি, টেলিকম, এডুকেশন, আগের যে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট এটা ডিফল্ট ভাবে তো টেলিকমে থাকার কথা, কারণ টেলিকমটাকেই ওই যে আনক্যাটাগরাইজ ছিল, রিনেম করেছিলাম এই জন্য। দেখেন এগুলোর মধ্যে কোনো পোস্ট আসলে নাই। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি এটাকে অ্যাড করি টেলিকমের মধ্যে তাহলে অটোমেটিক্যালি কার্সার নিলেই নিচে আর্টিকেল পোস্ট শো করবে। আমরা ধরেন সেখানে যাই, এখান থেকে ড্যাশবোর্ডে প্রয়োজনে আমরা আবার নতুন করে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, কাস্টমাইজ, সেখান থেকে মেনু, মেনু মেনু এই যে ক্রিয়েট নিউ তো করার দরকার না, আমাদের অলরেডি আছে, সেখানে যাব। এখান থেকে আমরা অ্যাড আইটেমের মধ্যে আমরা এখন এই যে পোস্টের মধ্যে গিয়ে আমাদের দেখেন একটা পোস্টে আছে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে প্লাস করলাম, অ্যাড হয়ে গেল। তো এটাকে টেনে নিয়ে আমরা
কোনটার মধ্যে আছে, টেলিকম ক্যাটাগরিতে পাবলিশ করা। সো টেলিকমের একটু ডান দিকে সরায় দিয়ে দেখেন পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে এদিকে যদি আমরা আসি, তাহলে রিলোড দিলেই আমরা এখন তো দেখতে পারবো এই যে এখানে কার্যে নিলেই টেলিকমের নিচে দেখেন হ্যালো ওয়ার্ল্ড বা যা যা আর্টিকেল আছে সব দেখাবে। তবে পুরা হেডিংটাই কিন্তু এখানে চলে আসবে, হ্যালো ওয়ার্ল্ড সহ আরো বড় বড় যেটা সব। বাট দেখেন তাদের এখানে কিন্তু ছোট ছোট দেখাচ্ছে, লোন শার্পনার্স, লোন স্পাইন কিলার বা হোয়াইট কিলার। ওকে, দেখেন এইভাবে ফার্টিলাইজার এভাবে কিন্তু আছে। বাট এগুলো কিন্তু ফার্টিলাইজার এত ছোট ভাবে ছিল না। প্রথমে যখন এসেছিল পুরো হয়তো আপনার ইয়েটাই চলে এসেছিল, বা ফার্টিলাইজার এটা একটা সাব ক্যাটাগরিও হতে পারে। ওকে, সো এরকম বিভিন্ন ক্যাটাগরি পেজও হতে পারে, হোল টাইটেলটাও চলে আসতে পারে। তো আমরা এটাকে এভাবে না করে পুরো আর্টিকেলটাকে যখন আমরা এদিকে অ্যাড করব, অ্যাড করে আমরা চাইলে এখান থেকে মিনিমাইজও করতে পারি, যে হ্যালো ওয়ার্ল্ডের এই যে ড্যাশটা যেটা এটা আমি রাখবো না, বা টাইটেলের অনেক বড় যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, আমি ডানে বামে সব ক্ষেত্রে দিব, শুধু কফি মেকারটা সিঙ্গেল সার্ভ কফি মেকার রাখবো। তো এই কাজ করার জন্য আমাদের এই যে আবার সেই মেনুতে আসতে হয়, এসে এই যে আর্টিকেল সেখান থেকে এসে এখানে যে এডিটে ক্লিক করে এই যে ন্যাভিগেশন লেভেল থেকে আর্টিকেলের ভিতরে ভিতরে সব ঠিকই থাকবে, শুধু দেখানোর জন্য এখান থেকে ওই যে ওইটা কেটে দিলাম ন্যাভিগেশনের লেভেল আর কি, দিয়ে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, গিয়ে দেখি বা খেয়াল করি, তাহলে দেখবেন ওই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডে ওটা কিন্তু নাই, বা আগে পিছে আরো কিছু কাটতে পারতাম। তো আমরা এখান থেকে এই কাজগুলো সবকিছু কমপ্লিট করলাম আমাদের এগুলো, বা এই যে অ্যাবাউট আস পেজের মধ্যে আমাদের আরো যে যে ইম্পর্টেন্ট বা ওই যে অ্যাফিলিয়েট ডিসক্লেমারটাকেও আমরা অ্যাড করব, আমাদের ফেবিকন টেবিকন সবই আমরা অ্যাড করেছি। আমরা এরপরে মেনু থেকে ব্যাকে আসি, মেনু থেকে ব্যাকে এসে উইজেড, উইজেড বলতে এই যে ডানে বামে আসলে রিসেন্ট পোস্ট এটা আমরা রাখতে পারি চাইলে, বাট এই যে এইটা বা রিসেন্ট কমেন্টস এগুলো আসলে আমাদের কিন্তু ভাবে দরকার নাই। আমরা চাইলে উইজেড এর এদিক থেকে এসে এই যে উইজেড ডানে বামে যা আছে এদিক থেকেও ডিলিট করতে পারি। এই যে রাইট সাইড বারে আমাদের বিভিন্ন কিছু উইজেড আছে, সেইগুলোকে আমরা চাইলে এখান থেকেও ডিলিট করতে পারি, বা ডিরেক্ট এদিক থেকেই আমরা ক্লিক করে রিসেন্ট কমেন্টস কে ডিলিট করতে চাইলে যে শুধু রিমুভ করে দিব, এখান থেকে ওইটা ধরেন চলে গেল। বা আরো কিছু, এখন তো সাইট দেখতে এত ভালো দেখাবে না, কারণ এই যে এডিটে এসেও আমরা এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারি। আর এদিক থেকে আমরা এডিট করে রিসেন্ট পোস্টকে আমরা চাইলে এখানে পপুলার পোস্টও আমরা এই যে লিখতে পারি, বা কোনো একটা কিছু লিখতে পারি, এবং পাঁচটা শো করবে ফার্স্ট পেজে। তো আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিলে এই যে পপুলার পোস্ট হয়ে গেল এখন। বা এদিক থেকে আমরা আরো ব্যাকে এসে আরো কিছু কাজ করতে পারবো, চাইলে টপ বাটার উইজেটে আমরা কোনো কিছু অ্যাড ট্যাডও করতে পারবো, তবে ওইভাবে তো আমাদের অ্যাড করার দরকার হয় না। হোম পেজ সেটিংস যা আছে সেভাবেই থাকবে। অ্যাডিশনাল সিএসএস বলতে কেউ যদি নিজে কোডিং জানে, এখানে যদি কিছু কোডিং করে, কোডিং করেও চাইলে সাইটের মধ্যে কিছু চেঞ্জ আনতে পারবে। সো কোডিং যেহেতু আমরা জানি না, ডেভেলপার না, এগুলোর দরকারও নাই, সাইট যতটুকু করেছে এনাফ। আমরা এভাবে করে আমাদের সাইটটাকে একদম সুন্দর করে এদের মতো বা আরো বেটার করে সাজায়, এরা হয়তো ফিচার ইমেজ গুলো দেয় নাই জন্য এখানে ফিচার ইমেজ শো করতেছে না, আমরা ফিচার ইমেজ এই সেই দিয়ে আমাদের সাইটটাকে সুন্দর করে কি করতে পারবো, এভাবে করে সাজাতে পারবো, এবং নেক্সটে যখন কাজ করব এগুলো দেখতে অনেক বেটার আসলে দেখাবে। তো আমরা যদি আহ, চাই আমাদের সাইটের কালার টালার আগের মতো ব্যাক আনতে, এটাও কোনো সমস্যা না। শুধু আমরা ড্যাশবোর্ডে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব কোথায়, কাস্টমাইজ, সেখান থেকে আমরা যদি কালারের দিকে চলে যাই, দেখেন এই যে কালার্স, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব ডিফল্ট। ওকে, আর বাকি যা যা ছিল এদিক থেকে ন্যাভিগেশন কালার আমরা ডিফল্ট দিলাম। ডিফল্ট এরকম কোনো কালার টালার তো আমাদের দরকার নাই। ওকে, এরপরে পাবলিশ দিলে আমাদের সাইটে আসলে আমরা এখন
ওকে, তো আমরা আমাদের সাইটকে সুন্দর মতো ব্যাক নিয়ে এসেছি। এখন তো এইভাবে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন সাইটে আর্টিকেল পোস্ট করব তখন বিষয়গুলো দেখতে দেখবেন নেক্সট ক্লাসে আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো প্রথম আসলে আমরা যেটা করলাম, আমাদের থিমটাকে সুন্দর করে কাস্টমাইজ করে আসলে সাজালাম। ওকে, তো আজকে ক্লাসে এতটুকুই। তো আমরা যে কোনো সাইটকে এভাবে করে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপরে আমরা আমাদের সাইটে আমাদের যে বিভিন্ন কন্টেন্ট গুলো সেগুলো পাবলিশ করতে পারি। এবং কিওয়ার্ড রিসার্চের সময় এই যে এই সাইট বা এরকম যেমন দেখলাম খুবই ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করেছে, যার কারণে এটা যদি দেখেন মোজটাকে ওপেন করে, যে খুব কম মানে দিয়ে মাত্র ওয়ান, মানে মাত্র শুরু করছে এমন একটা সাইটে দেখেন আমি দেখলাম যে সাইটটা আসলে খুব ভালো করতেছে। এবং সাইটে ঢুকে দেখি মোটামুটি কোনো মতো খালি ওয়ার্ডপ্রেসের ইনস্টল করেই জেনারেট পেজ থিম দিয়ে দেখেন কাজ করতেছে ওরা আর কি। এই যে দিয়ে মাত্র ওয়ান, জাস্ট হয়তো ওভাবে খুব বেশি কিছু করে নাই। এখানে যদি আমরা উবার সাজেস্টেও যাই, অর্গানিক ট্রাফিক এখানে ভালোই দেখাচ্ছে। জাস্ট এই যে 2 3 4 মাস এরকম ধরে কাজ করতেছে, যদিও ট্রাফিক এতটুকু দেখাচ্ছে, অ্যাটলিস্ট তার ভালো একটা ইনকামও হয়তো শুরু হয়ে গেছে। এদিকে টপ পেস্ট কিছু পেজও দেখাচ্ছে অলরেডি। সে কি দেখেন র্যাঙ্কিং এ চলে আসে, সে হয়তো উইদিন 6 মান্থের মধ্যে একটা বিশাল একটা জায়গায় সে চলে যাবে। এবং তার এগুলো দেখেন বিভিন্ন সে বাইং কিওয়ার্ড টিওয়ার্ড গুলোতে কি করে ফেলছে, র্যাঙ্ক করে ফেলছে। আমরা যে থিওরিতে কথা বলেছি দেখেন ও ওই কেবলমাত্র সেই থিওরিটাকে ফলো করেই এভাবে করে জাস্ট আগাচ্ছে। আমরা কিছু কিওয়ার্ড আর কি এরকম চাই, দিয়ে মাত্র ওয়ান, মানে সে মাত্র ওই যে দেখলাম 3 মাস আগে শুরু করছে এবং এই সমস্ত টপিকসে সে ভালো ভিজিটরও পাওয়া শুরু করছে। তো সে একটু ইনফরমেটিভ টাইপের, যাই হোক এটা এই দেখি আমি দেখে যাই। ওকে, এটা একটু আর কি ইনফরমেটিভ। ওকে, আমরা এদিক থেকে যদি দেখি দেখেন খুবই মাত্র 20 সার্চ ফিল্ম দেখাচ্ছে, বাট সমস্যা নেই, দেখেন সে একদম টপে চলে আসছে, কারণ যেহেতু খুব ইজি কিওয়ার্ড। কারণ এই যে যারা আছে এখানে তারা দেখতেছেন অনেকে ডিএপিএ বেশি হলেও ওই যে বলেছি যে আরেকটা বিষয় আমরা খেয়াল করব যে তারা আসলেই এই কিওয়ার্ড নিয়ে বেশ সেলফ প্রোপেল লন মোয়ার আন্ডার 500 নিয়ে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা এই টপিক সিলেক্টেড যার কারণে, বাট বেশ সেলফ প্রোপেল লন মোয়ার আন্ডার 500। ওকে, দেখেন বাকি যারা আছে তারা এক্স্যাক্টলি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে না আর কি, বেশ সেলফ প্রোপেল এই সেই, বাট ও এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে আন্ডার 500। ওকে, লোন মোয়ার আন্ডার 500 দেখেন, যার কারণে অ্যাকচুয়াল কম্পিউটার হয়তো এই টপিকসে খুবই কম আছে। এরকম আমরা আরো কিছু যদি দেখি, বেশ লোন মোয়ার ফর এই যে কি থিঙ্ক গ্রাস। ওকে, তো থিঙ্ক গ্রাসেস এটার জন্য দেখেন সে ওয়ান হয়ে একদম টপে আছে, কারণ এই টপিকসেও হয়তো যারা ওরা এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে না। সো আমরা এইভাবে বিভিন্ন জিনিসগুলো এভাবে অ্যানালাইসিস করলেই আমরা এই বিষয়গুলো পাচ্ছি যে খুব ইজি টপিকস নিয়ে শুরু করার কারণে সে খুব দ্রুত ভালো করতেছে। সো জাস্ট আমরা এভাবে করে কি করতে পারি, সাইট টাইট নিয়ে কাজ করতে পারি। ব্যাকলিংকের দিকেও তো সে মেবি ওভাবে লিঙ্ক বিল্ডিং এ তো আমরা এখনো যাই নাই, তবে লিঙ্ক বিল্ডিং সে ওভাবে করেও নাই। 18টা লিঙ্ক করছে, তাও 18টাই নো ফলো, তার মানে হতে পারে ব্লক কমেন্টিং এই সেই করছে। তো যাই হোক ওইগুলো আমরা দেখবো যে সে কোথায় কি ঠিক করছে। তো মোটামুটি এই হচ্ছে আসলে বিষয়গুলো যে আমরা আপাতত আজকে থিম কাস্টমাইজেশন এই বিষয়টা দেখলাম। তো আমরা নেক্সট ডেতে তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি।
থিম কাস্টমাইজেশন নিয়ে কারো কোনো ছোটখাটো কোশ্চেন থাকলে একটু দ্রুত বলতে পারেন। আমরা নেক্সট ডেতে অন পেজ অপটিমাইজেশন মানে আর্টিকেল পাবলিশ করার সময় কি কি অপটিমাইজেশন করে যে আর্টিকেল গুলো পাবলিশ করতে হয় এই বিষয়গুলো আসলে আমরা দেখব। স্যার আগামীকালকে কি আমাদের যে ক্লাস ওটা কি হবে? জি হবে, হ্যাঁ। স্যার আমার কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা সলভ ক্লাস দরকার ছিল, গত ক্লাসে আর কি বলেছিলাম, তো কোনো কারণে হয়তো বা লাইন কেটে গিয়েছিল, আচ্ছা, তো তারপর তো আর ক্লাস হয়নি স্যার। ওকে, তাহলে আগামী দেখি ক্লাসে আমরা সলভ ক্লাস নেক্সট একটু। ক্লাসে আসি, নেক্সট ক্লাসে মানে কালকে আসি, এসে দেখি আমরা অন পেজ এসইও করি অথবা সলভ ক্লাস, অথবা আমরা আগে অন পেজ এসইওটা করে এরপরে আমরা সলভ ক্লাস করি, কারণ সিরিয়ালটাকে শেষ করে নেই, এরপরে আমরা প্রয়োজনে যে জিনিসগুলো আছে অফ পেজ এসইওতে যাওয়ার আগে আমরা সেগুলো রিভাইজ দিয়ে যাব। জি স্যার, কারণ কারণ আসলে কিওয়ার্ড রিসার্চ না করে আসলে অনেকটা আগে গেছে, তো কিওয়ার্ড রিসার্চটা আসলে প্রপারলি শেষ হলে মনে হয় ভালো হতো। ওকে আমার ওকে মনে হয় কারোই হয় নাই স্যার, আমার মনে হয় না কারোই হয় নাই। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে কালকের আমরা হচ্ছে অন পেজেরটাকে প্রয়োজনে শেষ করি, অথবা শেষ না করে আমরা কালকে হয়তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে সবাই সম্মত থাকলে সেটা আগে সলভ ক্লাস করে দেন আমরা অন পেজ এসইওটা করতে পারি। ওকে, সমস্যা নেই, আজকে তো আর সম্ভব না যেহেতু অনেক রাত হয়ে গেছে, আজকেরটা জি মোটামুটি স্যার। আমরা এ পর্যন্তই রেখে দিচ্ছি। জি স্যার। জি ওকে, আর আপনাদের কালকে ক্লাস হবে, সো রেডি থাকেন কালকে অবশ্যই। আজকে ওই যে আমরা একটা ক্লাস অন্য ব্যাচে ছিল তো যার কারণে শেষ করতে করতে লেট হলো, তো কালকে তো শুধু আপনাদের ব্যাচই, সমস্যা নেই, আমরা এক্সাক্ট 9টার মধ্যেই আসলে ক্লাসটা স্টার্ট করে দিব। আর দেখি আমরা একটা ফিক্স টাইম দিয়ে দিব না, কারণ এটাতে যেন আপনাদেরও লেট না হয় আমারও, আসলে ওভাবে করে মোটামুটি এক্স্যাক্টলি রাখেন যে এক্সাক্ট 9টা থেকে আসলে স্টার্ট হবে, আগেও না আসলে পরেও না, এক্স্যাক্টলি এভাবে কালকের থেকেই মোটামুটি আমরা ওইভাবে করে প্রিপারেশন নিই। জি স্যার। স্যার এই যে ডোমেইন রিসার্চের ক্ষেত্রে মানে কোনো আছে কিনা, ডোমেইন নিতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে আচ্ছা, কোন কোন বিষয়গুলো আর কি খেয়াল রাখা উচিত? ডোমেন নেমের ক্ষেত্রে, আচ্ছা ডোমেন নেমের ক্ষেত্রে দেখেন এখন তো এই যে অনেক ক্ষেত্রে শর্ট নাম, দুই দুই ওয়ার্ডের নাম হলে আসলে বেটার, দুই ওয়ার্ডের নেম হলে বেটার, তবে যদি পান তাহলে নিতে পারেন, না হলে দুই তিন ওয়ার্ড যাই হোক, বাট সেই জিনিসটা নেয়ার আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে এক্সাক্ট যেন কিওয়ার্ডটা না হয়ে যায়, আপনি এমন কোনো ডোমেইন নেম নেবেন না যেটা আপনার কোনো একটা, ধরেন বেস্ট রাইডিং লোন মোয়ার মানে এরকম যেন আবার না হয়ে যায়, বা রাইডিং লোন মোয়ার এরকম না হয়ে কোনো একটা ক্যাটাগরি বেস হতে পারে, যেমন ব্লেন্ডার বেস বা ব্লেন্ডার গাইড, ব্লেন্ডার ফেয়ার, আবার যেন বেস্ট ব্লেন্ডার এই টাইপের কিওয়ার্ড, মানে যেটাকে আমরা ইএমডি মানে এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচ ডোমেইন যেন না হয়, সেরকম আমরা একটা ডোমেইন নেম নিব যেন, বা চাইলে এভাবে লোয়ার না নিয়ে হয়তো গার্ডেনিং নিয়ে কোনো একটা নেম নিলে নেক্সট টাইমে আরো বেটার কিছু করা যেত, অনেক জিনিসকে একসাথে ধরা যেত। আবার ধরেন নিশ বেস হলে শুরু থেকে একটু ডোমেইন নেমের কারণে এসইও তেও ইয়ে পাওয়া যায়, সো এইগুলো। সো আমাদের ডোমেইন নেমের ক্ষেত্রে আমাদের টপিকস ওয়াইজ এভাবে নেম, একটা সুন্দর নেম সিলেক্ট করতে হবে, নেমের মধ্যে কোনো হাইপেন টাইপেন সংখ্যা এগুলো না রাখাটাই বেটার। আর ডোমেন নেম কেনার আগে ওই যে ব্ল্যাক লিস্ট আমরা চেক করে নিব, আর সেই ক্ষেত্রে স্যার আমরা চাইলে ওটা কিভাবে চেক করে? এটা হচ্ছে আমরা ডোমেন ব্ল্যাক লিস্ট চেক, এখানে গিয়ে জাস্ট আমরা সেই ডোমেনটার কি করে দিব, শুধু ফেলে দিব, এই যে ডোমেন নেম আমরা ধরেন এখানে ধরেন আমরা কোনো একটা dailyKitchenGuide.com বা কোনো একটাতে দিলাম, এই যে যে এটা ধরেন চেক করলে এখানে সবগুলো যদি ইয়ে দেখায়, একটা মিনিট, ওকে ওকে, এরকম আসলে যদি এই যে সবগুলো টিক মার্ক থাকে তার মানে এগুলোর আসলে কোনো প্রবলেম নাই ন্যাচারালি। আর এটার থেকে এটা তো আমরা এটা দেখবো, তার থেকে আরো বেশি যেটা সেটা হচ্ছে ওয়েব ব্যাক মেশিন মানে ওয়েব আর্কাইভে গিয়ে আমরা চেক করে দেখব যে এই ডোমেনটা আগে কেউ ইউজ করেছে কিনা, বাট আমরা যে কোনো জি। ডোমেন
এরকম করে চেক করতে পারি, এবং চেক করার পরে যদি দেখি যে আসলে কেউ আগে ইউজ করেছে, তখন আমরা এই স্র্যাপস দিয়ে ওর ব্যাকলিং ট্যাকলিং গুলো চেক করব, যে ওর আগে ট্রাফিক গ্রাফটে কোনো আসলে তাহলে পেনাল্টি খেয়েছিল কিনা, মানে ওই ট্রাফিক উঠে ধাপ করে পড়ে যাওয়ার এই টাইপের সিচুয়েশন, বা লিঙ্ক করলেও সেটা ভালো জায়গায় লিঙ্ক করেছে কিনা, বা আমি যে নিশ রিলেটেড সাইট এটা দিয়ে করতে চাচ্ছি সেই রিলেভেন্ট ব্যাকলিং কিনা, না হলে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। তো সবার আগে এই জন্য একদম একদম নিউ যদি হয় সেটা মানে আমরা প্রথম ইউজ করব এই করতেছি, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, সেটা বোঝার জন্যই আমরা হচ্ছে যে কোনো ডোমেইন নেম আপনি যে কিনতে গেলে যে সেটা টোটালি নিউ হবে এটা কিন্তু না, কারণ কোনো একটা ডোমেইন নেম কেউ কিনে নিয়ে পরে রিনিউ না করলে ওটা কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তো সেই জিনিসটা বোঝার জন্য আমাদের এই যে ওয়েব এক মেশিন এখানে আসতে হবে। দেন আমি এসেছি এই যে webarchive.org। এটা অবশ্য লোড নিতে একটু টাইম নেয়, কারণ এটা অনেক ভারী। এটার কাজই হচ্ছে বিভিন্ন সাইট ইনস্টল হওয়ার পরেই তাদের ডেটাগুলো সে রেকর্ড করে রাখে। তো এখানে এসে ডোমেন নেমটা দিয়ে দিলেই অটোমেটিক্যালি রিপোর্ট চলে আসবে যে এই ডোমেনটা আগে কেউ ইউজ করেছে কিনা, বা কত সালে, বা সেই সময় সাইটটা দেখতে কেমন ছিল, সবই দেখা যায়। আচ্ছা আচ্ছা। সো আপনারা আপনাদের এখান থেকে ওয়েব ব্যাক মেশিন দিতে পারেন, দিয়ে সাইটের নেমটা দিয়ে সার্চ দিলেই দেখবেন যে যদি দেখেন কোনো কিছু এটার কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে করবেন এটা টোটালি নিউ। আর যদি রেকর্ড খুঁজে পাওয়া যায়, দেখবেন যে ডেট টেট দেয়া আছে, তার মানে কত সালে থেকে এটা স্টার্ট হয়েছে, এভরিথিং সবই এখানে আসবে। আপনাদের কারো পিসি থেকে যদি ওয়েব ব্যাক মেশিন এটা লোড নেয়, তাহলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন। হ্যালো। হ্যাঁ জি, পেনাল্টি খেয়েছে কিনা সেটাও এখানে বোঝা যাবে, তাই না স্যার? জি বুঝি নাই। মানে এই যে ওয়েব পেনাল্টি বা না, এই টাইপের পেনাল্টি ব্যাড টেনাল্টি রেকর্ড। এখানে বোঝা যাবে না। পেনাল্টি বুঝতে হলে ওই যে আপনাকে এই স্র্যাপস এসিএম রাশ এগুলোর মধ্যে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। এখান থেকে শুধু এই ডোমেনটা ইউজ হয়েছে কিনা সেটা বোঝা যাবে। এটা একটু সবসময় লোড নিতে একটু টাইম নেয়। যেমন এই যে উইকি বাংলা ডট নেটই আগে একজন আসলে ইউজ করেছিল, কারণ আমি এখানে দিয়ে দেখেছি তার উইকি পিডিয়া টিডিয়া কয়েক জায়গাতে ব্যাকলিঙ্কও আছে। তারপরেও নিয়েছি যে এটার কোনোভাবে নিয়েছিল, বাট খুব বেশি কাজ করে নাই। বাংলাদেশের একজন এই নিউজ পোর্টাল সাইট হিসেবে কিছু লিঙ্ক টিঙ্ক করেছিল, লিঙ্কগুলো ভালো জায়গায় করেছে, কোনো সমস্যা নেই। সো এটা থাকলে আর একটু পজিটিভই পাওয়া যায়। আর যদি দেখেন না উল্টাপাল্টা কাজ করছে, তাহলে সেগুলো আসলে না নেওয়াটাই বেটার। তো প্রথম ওয়েব ব্যাক মেশিন দিয়ে দেখে নিতে হয় এটার হিস্ট্রি কি, আগে ইউজ হয়েছে কিনা। ইউজ হলে তখন সেটা নিয়ে একটু বেশি অ্যানালাইজ করতে হয় যে ইউজ করলে কোনো পেনাল্টি খেয়েছে কিনা, বা কোনো হচ্ছে তার ব্যাকলিং ট্যাকলিং আছে কিনা, থাকলেও কোন রিলেটেড নিউজ সাইটে, বা সেই লিঙ্ক গুলো ভালো কিনা, এই বিষয়গুলো খেয়াল করতে হয়। যদি ভালো রেকর্ড থাকে তাহলে তো বেটার, না হলে আসলে আমরা ওইগুলোকে চেঞ্জ করে ফেলি। আর যদি ভালো থাকে তাহলে তো ওইগুলো নেওয়াটা বেটার হবে আপনার জন্য, কারণ আপনার ওই যে ডোমেইনের জন্য যে লিঙ্কগুলো করেছে সেই লিঙ্কগুলো আপনি পাবেন, বাট পেজের জন্য যেগুলো করেছে ওইগুলো পাবেন না, কারণ ওই পেজগুলো তো আর থাকবে না। কিন্তু হোম পেজের জন্য যেগুলো করা থাকে সেগুলো তো আসলে পাওয়া যাবে লিঙ্কগুলো, কারণ এই ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে গেলেই ওই জায়গাগুলোতে যদি লিঙ্ক অলরেডি থেকে যায়, তাহলে তো লিঙ্কগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, কাজ করবে। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা গিয়ে ওভাবে সার্চ দেন। আর এরপরে যদি আমরা উবার সাজেস্ট বা কোথাও একটাতে এক্সাম্পল যাই, আর এটা তো এই যেমন এই সাইটের ব্যাকলিং আসলে কোথায় কোথায় লিঙ্কটিং করছে এগুলো অবশ্য দেখা যাচ্ছে। যেমন এই যে কোথায় কোথায় লিঙ্কটিং করছে, যেমন আমরা এখান থেকে যেমন বের করলাম, এই বিভিন্ন নো ফলো লিঙ্কটিং সে করছে, মেবি ব্লক কমেন্টিং এই সেই কিছু ফ্রি টিরি জায়গায়। যাই হোক, আমরা এখান থেকে আমাদের যে ধরেন উইকি বাংলা ডট নেট সেই সাইটটাকে যদি আমরা এভাবে দেই, আমরা যেমন এটা কেনার আগে আমি দেখছিলাম যে এটার ব্যাকডেটেড রিপোর্ট ছিল যে এটা আগে ইউজ হয়েছিল, এবং যার কারণে এই সমস্ত জায়গায় দিলে আমি যদি যে সার্চ টার্সে যেতাম তাহলে দেখতে পারতাম ভিজিটর ছিল কিনা। এর এই যে কিছু 32টার মতো লিঙ্ক করা আছে,
31টাই মোটামুটি নো ফলো। ওকে, এবং দেখলাম যে এখানে যেমন তার হোম পেজ টোম পেজ দিয়ে উইকিপিডিয়ায় ব্যাকলিং করেছিল, বা আরো কিছু জায়গায় সেই যে লিঙ্কটিং আসলে করেছিল। ওকে, তো এরকম আর কি বিভিন্ন জায়গায় একটা ব্লগ স্পট সাইটে যে করেছিল। তো এই জিনিসগুলো, এবং দেখলাম যে এই টাইপের যে ছাত্র নেতার এই সেই ভূমিকম্প বিষয়। ওকে, তো দেখলাম যে এটা কোনো ব্যাপার না, কারণ আমি তো wikiBangla.net এটা নিয়েছি মূলত বাংলাদেশি কিছু ইনফরমেশন এগুলো বা নিউজ নিয়ে। সো ধরেন এরকম আর কি বিষয়টা। সো আপনার সবার আগে যেটা করবেন, এখানে এই যে এসে তারপরেও ভালো মতো দেখেন লোড নেয় না, এখানে যে সার্চ দেওয়া যাবে সাইটটা নিয়ে, যে এই সাইটের কি অবস্থা, আগে ইউজ হয়েছিল কিনা। তো আপনাদের প্রথম ক্লাসটা আমি ডোমেইন কেনার আগে কি কি করতে হয় সেই বিষয়টা নিয়েও মেবি কথা বলেছিলাম। তো যাই হোক, আপনার সবার আগে দেখবেন যে ওয়েব আর্কাইভে গিয়ে সার্চ দিয়ে দেখবেন এটার কোনো হিস্ট্রি আছে কিনা। হিস্ট্রি থাকলে দেন হচ্ছে আপনারা টুলের মধ্যে প্রয়োজনীয় ওয়ার্ড সাজেস্ট এগুলোতে ফেলেই তার লিংক বা তার হচ্ছে এক্সাম্পল ওভারভিউয়ে গিয়ে দেখলেন যে কি অবস্থা, ট্রাফিক ওভারভিউয়ে আমরা চাইলে যেতে পারতাম। ওই সাইটের তো ওই মুহূর্তে আসলে কোনো ওভারভিউ ট্রাফিক মাফিক তেমন ভাবে ট্রাফিক সে গেইন করেছিল না আর কি। লাস্ট যে রিপোর্ট গুলো দেখলাম। ওকে, তো এগুলো থাকলে যেভাবে দেখাবে যে উঠে এটা পড়ে গেছিল বা এই সেই। আজকের বিষয়টাকে আসলে